একটা হোটেল রুমের বিছানায় খালি গায়ে শুয়ে আছে ধ্রুব। পাশে একটা চাদর দিয়ে নিজের খালি শরীরটা কোনো রকমে ঢেকে কান্না করছে হিয়া। দরজা দাঁড়িয়ে কান্না করছে তিশা। একটু পর ধ্রুব মাথা ধরে উঠে বসে বোঝার চেষ্টা করছে কোথায় আছে সে। পাশে তাকিয়ে দেখে হিয়া কান্না করছে। ধ্রুব বলে, কি হয়েছে হিয়া? কোথায়? তুমি কান্না করছো কেন? হিয়া কিছু না বলে কান্না করেই যাচ্ছে। ধ্রুব দরজার দিকে তাকিয়ে দেখে তিশা কান্না করছে। ধ্রুব নিজের দিকে তাকিয়ে আটকে ওঠে। তার গায়ে একটা শার্ট প্যান্ট ছাড়া কিছুই নেই। হিয়া উঠে তিশাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, তিশা, এই জানোয়ারটা সারা রাত আমার সাথে। আমি কত অনুরোধ করেছি, কিন্তু আমার কোনো কথা শুনেনি। একটা হিংস্র পশুর মতো আমার শরীরটা চিড়ে চিড়ে খেয়েছে। ধ্রুব হিয়ার কথা শুনে বেশ অবাক হয়। কি বলছে এই মেয়ে? ধ্রুব উঠে নিজের পোশাক পরে তিশার কাছে গিয়ে বলে, তিশা মিথ্যা বলছে এই মেয়ে। আমি এমন কিছুই করিনি, তুমি বিশ্বাস করো আমাকে। তোর মতো জানোয়ারকে বিশ্বাস করতে হলে তো নিজের চোখে অবিশ্বাস করতে হবে। আরে, তোর যদি এতই শরীরের প্রয়োজন হতো আমাকে বলতি, আমি তোকে আমার এই শরীরটা দিয়ে দিতাম। আমার বেস্ট ফ্রেন্ডের সাথে এইসব করতে তোর বিবেকে বাঁধলো না একবারও? তিশা, এতগুলো বছর আমার সাথে থেকে তুমি আমাকে এই চিনলে? বিশ্বাস করো, আমি এসব কিছুই করিনি। এসব কিছু হিয়ার ষড়যন্ত্র। একটাবার আমাকে বিশ্বাস করো। তোর ওই নোংরা মুখে আমার নাম নিবি না। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে, তোর মতো একটা পশুকে আমি এতদিন ভালোবেসেছি, নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে এটা ভেবে যে আমি মানুষ চিনতে ভুল করেছি। ধ্রুব কিছু বলতে যাবে তার আগেই পুলিশ চলে আসে। পুলিশ এসে সব শুনে। ডিআইজি কামরুল বলে, আপনি একজন পুলিশ অফিসার হয়ে মানুষের রক্ষা না করে জমায়েতের মতো একটা মেয়েকে ধর্ষণ করলেন। আপনার মতন এমন একজন লোকের গায়ে এতদিন পুলিশের পোশাক ছিল, এটা আমার ভাবতেই লজ্জা করছে। স্যার বিশ্বাস করুন, আমি এসব কিছু করিনি। এই সব কিছু আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। এই মেয়ের সাথে আপনার কোনো শত্রুতা আছে? না স্যার, কোনো শত্রুতা নেই। তাহলে কেন এই মেয়ে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে? এতদিন পুলিশের এই পোশাকটা আপনার গায়ে ছিল বলে আপনাকে শুধু ডিসমিস করলাম, অ্যারেস্ট করলাম না। তবে এই মেয়ের যে ক্ষতি আপনি করেছেন, তার জন্য এই মেয়েকে আপনার বিয়ে করতে হবে। না স্যার, এই লম্পটটাকে আমি বিয়ে করব না। যে নিজের গার্লফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ড এমন জঘন্যভাবে ধর্ষণ করতে পারে, আমি তাকে বিয়ে করতে পারবো না। আমি প্রয়োজনে নিজেকে শেষ করে দিব, তবু এই জানোয়ারটাকে বিয়ে করব না। তুই কেন নিজেকে শেষ করবি? শেষ করবে এই জানোয়ারটা নিজেকে। এদের মতো নর পশু যতদিন এই পৃথিবীতে থাকবে, নিজের ঘরের মা বোনও নিরাপদ নয়। ধ্রুব মাথা নিচু করে চোখের পানি ফেলছে। তিশা কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। পুলিশগুলো হিয়াকে নিয়ে চলে যায়। ধ্রুব সেখানেই বসে কান্না করছে। এর মধ্যে পুরো শহর খবর ছেয়ে গেছে। এসিবি ধ্রুব নিজের গার্লফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ডকে একটা হোটেলে নিয়ে ধর্ষণ করেছে। ধ্রুবর বাসার লোক এই খবর শুনে কান্নায় ভেঙে পড়ে। পুরো পুলিশ ডিপার্টমেন্ট মানুষ ছিছি করছে। ধ্রুব মনে মনে বলে, কেন হিয়া? কেন তুমি আমার জীবনটা এমন করে নষ্ট করে দিলে? কেমন ক্ষতি করেছি আমি তোমার? আমি তো তোমাকে সবসময় নিজের বোনের চোখে দেখেছি। তাহলে তাহলে কিসের শত্রুতা আমার সাথে তোমার? কোন ভুলের শাস্তি তুমি আমাকে দিলে? বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে। একটু পর চোখের পানি মুছে উঠে রুম থেকে বের হয়ে নিচে আসতেই সবাই ধ্রুবকে ছিছি করছে। ধ্রুব মাথা নিচু করে হোটেল থেকে বের হয়ে গাড়িতে উঠে গেলে তাকে কেউ গাড়িতে উঠতে রাজি হয় না। সবাই বলে, আপনার মতো ধর্ষককে আমাদের গাড়িতে নিব না। একটা দীর্ঘশ্বাস ফেলে হাঁটতে থাকে। চলুন এবার একটু পরিচয় করিয়ে দেওয়া যাক আমাদের গল্পের ক্যারেক্টারগুলোর সাথে। আমাদের গল্পের নায়ক ধ্রুব চৌধুরী, একজন পুলিশ অফিসার, পাশাপাশি এবার MBA করছে। বাবা অব্র চৌধুরী, একজন রেটেড আর্মি অফিসার। মা শুভ্রতা চৌধুরী, একজন প্রফেসর। বড় ভাই দীপ চৌধুরী, একজন জেনারেল অফিসার। ভাবি কবিতা চৌধুরী। আমাদের গল্পের নায়িকা জান্নাতুল তিশা, ডিএজি কামরুল খানের একমাত্র মেয়ে। তিশা এবার মাস্টার্স ফাইনাল ইয়ারে পড়ছে। তিশার জন্মের সময় তার মা মারা যায়। তিশার বেস্ট ফ্রেন্ড হিয়া। হিয়ার বাবা নেই, অসুস্থ। মা মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে আছে। বাকিটা গল্পের সাথেই থাকুন, জানতে পারবেন।
ধ্রুব হাঁটতে হাঁটতে বাসার সামনে এসে দেখে সবাই তার ছবিতে আগুন জ্বালিয়ে রেখেছে, আর দেয়ালে বড় বড় করে লিখে রেখেছে, এমন পুলিশ অফিসারের বেঁচে থাকার কোনো অধিকার নেই। রক্ষক কেন ভক্ষক। ধ্রুব মাথা নিচু করে বাসার কলিং বেল বাজায়। অভ্র চৌধুরী দরজা খুলে ধ্রুবকে দেখে রাগে কটমট করতে করতে শার্টের কলার ধরে টেনে ভিতরে নিয়ে ফ্লোরে ছুঁড়ে ফেলে দিয়ে কোমর থেকে বেল বের করে ইচ্ছে মতো মাথা থাকে। ধ্রুব মাথা নিচু করে চুপচাপ মার খেয়ে যাচ্ছে। অভ্র চৌধুরী চেঁচিয়ে বলে ওঠে, আজকের এই দিনটা দেখার জন্য তোকে বড় করেছিলাম। আমার এতদিনের সম্মান তুই মাটিতে মিশিয়ে দিয়েছিস। যদি এতই শরীরের চাহিদা মেটানোর শখ ছিল তাহলে বলতিস, আমি বিয়ে করিয়ে দিতাম। তুই কেন এরকম করলি নোংরা কাজ? বলে আবার মারতে থাকে। শরীরের চামড়া ফেটে রক্ত বের হয়ে যায় ধ্রুবর। দীপ ছুটিতে বাসা এসেছিল। তার আব্বুর হাত থেকে ব্লেড নিয়ে নিজেও ইচ্ছে মতো মারতে থাকে ধ্রুবকে। দীপ বলে, এতদিন ভালো মানুষের মুখোশ পরে নিজের এই পশুকে লুকিয়ে রেখেছিলি? একজন আর্মি অফিসারের ছেলে, আর্মি অফিসারের ভাই হয়ে এমন একটা জঘন্য কাজ করার আগে তোর বিবেক বাঁধেনি? তোর মতো পশুকে নিজের ভাই পরিচয় দিতে গিয়ে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। ধ্রুব অসহায় দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে আছে। সবার চোখে আর শুধু তার জন্য ঘৃণাই দেখতে পাচ্ছে। আর সকালে যাদের চোখে তার জন্য গর্ব আর ভালোবাসা দেখেছে তাদের চোখেই এখন তার জন্য ঘৃণা আর রাগ দেখতে পাচ্ছে। সবাই যে যার রুমে চলে যায়। ধ্রুব অনেক কষ্ট করে উঠে খোঁড়াতে খোঁড়াতে কোনো রকমে নিজের রুমে গিয়ে বিছানায় শরীরটা লাগাতেই চিৎকার করে ওঠে। এতটাই জোরে বেড়েছে শরীরের সমস্ত জায়গা থেকে চামড়া ফেটে রক্ত বেরোচ্ছে। মনে মনে বলে, আজকের এই সন্ধ্যাটা সত্যি খুব ভয়ঙ্কর। আজকের রাতটা খুনি আমার। আজকের সন্ধ্যাটা এভাবে যাবে কখনো ভাবিনি। আজকের এই রাতটা কাটবে কিভাবে। আমার জীবনটা এভাবে কেউ নষ্ট করে দিবে ভাবতেও পারিনি। নিজের পরিবারের লোকগুলো একটাবার জানতেও চাইলো না আমি কি সত্যি অপরাধী কিনা। কিছু বলার সুযোগও না দিয়েই আমি কি অপরাধী বানিয়ে দিল এভাবে আঘাত করে। এমন আরো হাজারো কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। এদিকে তিশা বাসায় আসার পর থেকেই রুমের দরজা বন্ধ করে কান্না করছে। কামরুল চৌধুরী মেয়েকে সেই কখন থেকে ডেকে যাচ্ছে, কিন্তু তিশা কিছুতেই দরজা খুলছে না। তিশা চিৎকার করে বলে, আমাকে একটু একা থাকতে দাও আপু, আমি একা থাকতে চাই একটু, প্লিজ। কামরুল চৌধুরী আর কিছু না বলে নিজের রুমে গিয়ে ইজি চেয়ারে বসে চোখ বন্ধ করে আছে। তিশা মোবাইল থেকে ধ্রুবর একটা ছবি বের করে কান্না করতে করতে বলে, কেন ধ্রুব, কেন তুমি আমার ভালোবাসাকে এভাবে অপমান করলে? নিজের থেকে তোমাকে বেশি ভালোবেসেছি, তার এই প্রতিদান তুমি এইভাবে দিলে আমাকে। আমার ভালোবাসায় কোনো মূল্যই তোমার কাছে নেই। যদি তোমার এমনই কিছু চাওয়ার ছিল একটা বার আমাকে বলতে, নিজে সব কিছু তোমাকে দিয়ে দিতাম। আই হেট ইউ ধ্রুব, আই হেট ইউ। বলেই মোবাইলটা ফ্লোরে ছুঁড়ে মারে। কান্না করতে করতে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠতে পারছে না ধ্রুব। সারা শরীরে এখনো ব্যথা অনুভব করছে। গায়ে জ্বর এসে গেছে কালকের মারে। কোনো রকম বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসতেই অভ্র চৌধুরী বলে, শুভ্রতা, বলে দাও এই চরিত্রহীন ছেলেকে আমার সামনে যেন আর না আসে। আমি যতক্ষণ বাসায় থাকবো ভুলেও যেন আমার সামনে না আসে। সত্যিই তোর লজ্জা নেই? তোর জায়গায় আমি থাকলে এতক্ষণ গলায় দড়ি দিয়ে মরে যেতাম। এখনই আমার সামান থেকে চলে যা। বাবা, আমি কিছুদিন আমাদের বাসায় গিয়ে থাকতে চাই। বলা তো যায় না এই জানোয়ারটা কবে আবার আমার উপরে পশুর মতো ঝাঁপিয়ে পড়ে। সবার কথা শুনে ধ্রুব চোখ থেকে গড়িয়ে গড়িয়ে পানি গাল বেয়ে পড়ছে। কিছু না বলে মাথা নিচু করে আবার নিজের রুমে চলে যায়। হঠাৎ বাইরে থেকে কেউ পাথর ছুঁড়ে মারে। সবাই খাবার রেখে উঠে যায়। দীপ দরজা খুলে দেখে কেউ নেই। কবিতা বলে, এমন আরও কত কিছুই দেখতে হবে। মাত্র তো শুরু হয়েছে। একটা ধর্ষককে বাসায় রাখলে এসব তো সহ্য করতেই হবে বাবা। কবিতা ঠিক বলেছে বাবা। কি করব বুঝতে পারছি না, কেন আমাদের সাথে এমন হলো। আচ্ছা এখন সবাই খেয়ে নাও, আমি দেখছি কি করা যায়। আর খাবার শেষে তুই বৌমাকে তোদের বাসায় কিছুদিনের জন্য রেখে আয়। দীপ ঠিক আছে বলে খেতে শুরু করে। ধ্রুব কাজ ভাঙার শব্দে রুম থেকে বের হয়ে সবার কথা শুনে মন খারাপ করে আবার রুমে চলে যায়। এদিকে তিশা রুমে বসে আছে। হিয়া তিশার রুমে এসে বলে, কি রে আঙ্কেল, বলো, তুই নাকি কাল থেকে কিচ্ছু খাসনি? কলেজে যাবি না? আয় কিছু খেয়ে দুজনে একসাথে কলেজে যাব। তুই কিভাবে ঠিক আছিস ইহা? কাল তোর সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেল।
না, না, এই মানে দেখ, এসব মনে করে আমি কষ্ট পেতে চাই না, নতুন করে বাঁচতে চাই আমি। তুই কি চাস আমি নিজেকে শেষ করে দিই? না হিয়া, আমি এটা চাই না। তুই সব কিছু ভুলে নতুন করে জীবনটা সাজিয়েছিস, এতে আমি খুশি। আচ্ছা, এইটা বুঝলাম না, তুই ধ্রুবর সাথে ওইখানে কেন গিয়েছিলি? তৃষার কথা শুনে হিয়া থতমত খেয়ে যায়। কি বলবে বুঝতে পারছে না। কেন গিয়েছিল সে, কিভাবে বলবে? হিয়াকে চুপ থাকতে দেখে তৃষা আবার বলে, কি রে বল, চুপ করে আছিস কেন? কেন গিয়েছিলি ওখানে? তুই তো জানিস আম্মু অসুস্থ, তাই ওনার কাছে কিছু টাকা চেয়েছিলাম। উনি আমাকে এই ঠিকানায় যেতে বললো। আমি তো আর জানতাম না ওনার মনে এসব ছিল। আমি টাকা আনতে গিয়েছিলাম, আর তখনই উনি হিয়াকে কান্না করতে দেখে তৃষা হিয়াকে বুকে টেনে নিয়ে নিজেও কেঁদে দেয়। একটু পর দুজনের রুম থেকে বের হয়ে নাস্তা করে চলে আসে কলেজে। ধ্রুবর রুমে ভালো লাগছে না, তাই বাসা থেকে বের হয়ে একটা দোকানে এসে বসে চা খাচ্ছে। তখনই মোবাইলটা বেজে ওঠে। মোবাইলটা হাতে নিয়ে দেখে শুভ কল করেছে। শুভ ধ্রুবর বেস্ট ফ্রেন্ড। কল রিসিভ করে ধ্রুব বলে, শুভ বল। কোথায় তুই? আর এসব কি শুনছি তোর নামে? সত্যি কি তুই এসব করেছিস? কুদ্দুস মামার চায়ের দোকানে চলে আয়, সব বলছি তোকে। ঠিক আছে, আমি আসছি, তুই একটু অপেক্ষা কর। বলেই শুভ কল কেটে বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে চলে আসে কুদ্দুস মামার দোকানে। এসে ধ্রুবর পাশে বসে বলে, এবার বল কি হয়েছে, আর এসব এর মানে কি? এইবার ধ্রুব শুভকে সব বলে। সব শুনে শুভ বলে, তাহলে তুই চুপ করে আছিস কেন? সবাইকে বল এগুলা। না, এখন কিছুই বলবো না। আমাকে আগে জানতে হবে এর পিছনে কার হাত আছে, হিয়া কেন এসব করছে। এতদিন তুই দর্শক নামের বদনামে গায়ে নিয়ে থাকবি? বাদ দে সব, তোর খবর কি বল। শুভ কিছু বলতে যাবে তার আগেই তৃষা কোথা থেকে ধ্রুবর সামনে এসে বলে, এখনো বেঁচে আছিস? তোদের মতো ছেলেদের সত্যিই লজ্জা বলে কিছু নেই। এত নোংরামো একটা কাজ করেও সবার সামনে নিজের এই নোংরা মুখটা দেখিয়ে বেড়াচ্ছিস। তোর জায়গায় অন্য কেউ থাকলে হয়তো এতক্ষণে গলায় দড়ি দিত, নয়তো বিষ খেয়ে নিজেকে শেষ করে দিত। শুভ কিছু বলতে যাবে, কিন্তু ধ্রুব ইশারায় চুপ করতে বলে। ধ্রুব মাথা নিচু করে আছে। তৃষা আবার বলে, তুই আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস। একটা কথা মনে রাখিস, আইন তোর বিচার না করলেও ওপরে একজন আছে, সে তোর বিচার ঠিকই করবে। আর তোর এই পাপের শাস্তি শুধুই মৃত্যু। তুই আমার ফ্রেন্ডের সাথে যা করেছিস এর বিচার একদিন হবেই। বলেই তৃষা চলে যায়। ধ্রুব মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শুভ বলে, সত্যিটা কেন বললি না তুই ধ্রুব? এতগুলো কথা বলে গেল আর তুই চুপচাপ করে সব শুনে গেলি। এখন আমার চুপ করে থাকার সময় শুভ, সবার সব কথার জবাব দেব, তবে এখনো সময় আসেনি। খুব ক্ষুধা পেয়েছে, চল কিছু খেয়ে আসি। বলেই দুজনে একটা রেস্টুরেন্টে চলে আসে। ধ্রুবকে দেখে সকল কাস্টমার বের হয়ে যেতে নিলে হোটেলের ম্যানেজার ধ্রুবকে বের হয়ে যেতে বলে। শুভ কিছু বলতে চলে, কিন্তু ধ্রুব শুভকে থামিয়ে দিয়ে বলে, আমি বাইরে যাচ্ছি, তুই খাবার নিয়ে চলে আয়। শুভ ঠিক আছে বলতেই ধ্রুব রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। শুভ খাবার নিয়ে ধ্রুবর কাছে এসে বলে, তুই কেন আমাকে থামিয়ে দিলি? যত বড় সাহস তোকে বলে বের হয়ে যেত কেন? তুই কি টাকা দিয়ে খাবি না? আর শালারা খাবার ছেড়ে উঠে যায় তোকে দেখে। আমার বাবা মা ভাই ভাবি আমাকে দেখে সিসি করে, আর এরা তো পর আপন মানুষগুলো যেখানে আমাকে বোঝে না, এরা কি বুঝবে। এখন আর কথা না বলে খাবার দে, খুব ক্ষুধা পেয়েছে। শুভ কিছু না বলে আর কথা না বলে খাবার ধ্রুবতীকে এগিয়ে দেয়। এরপর দুজনে একসাথে খাবার খেয়ে নেয়। কিছু সময় কথা বলে শুভ আর বাইকে করে ধ্রুবকে তার বাসায় পৌঁছে দিয়ে বাসায় চলে যায়। ধ্রুব বাসায় এসে কারোর সাথে কথা না বলে নিজের রুমে চলে যায়। রুমে যেতেই মোবাইলটা টংটং করে ওঠে। মোবাইলটা হাতে নিয়ে দেখে একটা আননোন নাম্বার থেকে কেউ ভিডিও পাঠিয়েছে। ভিডিওটা অন করতেই ধ্রুব যা দেখে রাগে তার মাথা গরম হয়ে যায়। মনে মনে বলে, আমি ঠিক এটাই ভেবেছি, সবকিছুর জবাব আমি দেব, শুধু সঠিক সময়ের অপেক্ষা। সবাইকে টেনে হেঁচড়ে মাটিতে ছুঁড়ে ফেলবো। বলেই ধ্রুব তার ড্রয়ার থেকে তৃষার একটা ছবি বের করে বিছানায় শুয়ে বলতে থাকে, তৃষা, তুমি জানলে না তো আমার ব্যথা, শুনলে না একটাবার আমার কথা, বৃথা দূরে ছুড়ে দিলে মিছে অভিমান, শুধু চোখের জলে চেয়ে যাবে আমার প্রহর ভয়ে।
কবে জানি না এই পথ চাওয়ার হবে অবসান। আমার জীবন থেকে ফাগুন হারিয়ে গেছে, এখন শুধু শ্রাবণ ঘিরে আছে। থেমে গেছে কণ্ঠে আমার সুরের কলটান। তুমি একবারও জানতে চাইলে না সত্যিটা কি। এখনো আমার জীবনে শুধুই আধার রেখে ঘিরে, জোছনা আর পাবো কই। চাঁদ ডুবে গেছে আমার জীবন থেকে, আমি অসহায় সময়ের কাঠগড়ায়। আরো অনেক কথা বিড়বিড় করতে করতে ঘুমিয়ে যায় ধ্রুব। এইদিকে তিশা রুমে এসে দরজা বন্ধ করে কান্না করেই যাচ্ছে। নিজের ভালোবাসার মানুষটাকে আজ সবার সামনে অপমান করে এসেছে সে। যতই বলুক না কেন মুখে ঘৃণা করে সে ধ্রুবকে, কিন্তু তার মন যে শুধু ধ্রুবকেই ভালোবাসে। তিশা কান্না করতে করতে বলে, দোজক দোজক লাগে এখন আমার এই দুনিয়া। কেন ধ্রুব বুকে টেনে নিয়ে আমার জীবনে আগুন জ্বালিয়ে দিয়ে গেলে? তোমার জন্য হলাম আজ আমি নিঃস্ব। কি দেব নাম আমার এই বেঁচে থাকা বলতে পারো? মরণ যন্ত্রণে এখন নিজেকে খুঁজে পাই। স্বপ্নগুলো পুড়িয়ে এভাবে ছাই করে দিলে কেন? কেন নিঃস্ব করলে তুমি আমায়? আমার পুরো পৃথিবীটা অন্ধকার করে দিলে। কতটা কষ্ট আমি সইব বলতে পারো? বাকিটা জীবন কেঁদে কেঁদে ভাষায় আমার নরক ভাসি এই মনটা। কেন তুমি আমার বেঁচে থাকার ইচ্ছেটাই কেড়ে নিলে? কান্না করতে করতে ঘুমিয়ে যায়। কামরুল চৌধুরী রুমে আসে, তখনই হিয়া এসে বলে, আঙ্কেল, আসবো ভিতরে? আরে হিয়া মা, কিছু বলবে মা? আমার শরীরটা এখন বেশি খারাপ, ডক্টর অপারেশন করতে বলেছে। 5 লক্ষ টাকা লাগবে, যদি আপনি দিতেন টাকাটা। আরে এভাবে বলছো কি? আচ্ছা কাট। আরে এভাবে বলার কি আছে? তুমি আমার এত বড় উপকার করেছো, এটা তোমার প্রাপ্য। একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি এনে দিচ্ছি। বলেই আলমারি থেকে 5 লক্ষ টাকা বের করে হিয়ার হাতে দিয়ে বলে, এই নাও, যদি আরো লাগে আমাকে বলবে, কেমন? ঠিক আছে আঙ্কেল, আমি এক্ষুনি যাই তাহলে। বলেই হিয়া চলে যায় হসপিটালে। ডক্টরের সাথে কথা বলে অপারেশনের জন্য টাকা জমা দিয়ে হিয়া তার আম্মুর সাথে কিছু কথা বলে চলে আসে তার হোস্টেলে। হোস্টেলে এসে দেখে তিশা খাটে বসে কান্না করছে। হিয়া তিশার কাছে গিয়ে বলে, কিরে, তুই কখন এসেছিস আর কান্না করছিস কেন? একটু আগে এসেছি, বাসায় ভালো লাগছিল না তাই চলে এসেছি। তুই নাকি হসপিটালে গিয়েছিলি, আবু বলো। তা আন্টি এখন কেমন আছে? ডক্টর কি বললো? কাল অপারেশন করাবে, জানি না কি হবে। খুব ভয় করছে তিশা। আম্মু ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই। আম্মুর কিছু হয়ে গেলে আমি বাঁচবো কি নিয়ে? কিছু হবে না আন্টির, চিন্তা করিস না, আন্টি সুস্থ হয়ে যাবে। তাই যেন হয় তিশা। আচ্ছা যা, ফ্রেশ হয়ে আয়, রাত হয়ে গেছে। খাবার খেয়ে শুয়ে পড়ি, আমাকে আবার কাল হসপিটালে যেতে হবে। বলেই দুজনে ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে শুয়ে পড়ে। এদিকে ধ্রুব রুম থেকে বের হয়ে তার আম্মুর কাছে এসে বলে, আম্মু খুব ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দেবে? তোর মতো কুলাঙ্গার আমার ছেলে হতে পারে না। তোর ওই পাপ মুখে আমাকে মা বলে ডাকবি না। আর কোনো ধর্ষণকারীর জন্য আমার বাসায় খাবার নেই। আম্মু এই কথা বলো না। কিছু আগেও তুমি বলতে আমার জন্য নাকি গর্বে তোমার বুক ভরে যায়। আর হাস, এত সহজেই নিজের ছেলেকে এসব কথা বলতে পারছো? তুমি তো মা, তুমিও সবার মতো নিজের ছেলেকে ভুল বুঝছো। ভুল করেছি এতদিন। তখন যদি জানতাম তোর মতো একটা জানোয়ার চরিত্রহীন লম্পট ছেলের জন্য আমি সবার সাথে গর্ব করেছি, তার আগেই নিজেকে শেষ করে দিতাম। এত কথা বলার কি আছে? রাস্তার কুকুর ভেবে কিছু খেতে দিয়ে দাও। লজ্জা শরম বলতে তো কিছুই নেই। এই মুখ নিয়ে কি করে যে এখনো বেঁচে আছে সেটাই বুঝতে পারছি না। ইচ্ছে করছে রিভারবালটা এনে কয়েকটা গুলি বুকে বসিয়ে দিই। ধ্রুব ছলছল চোখে তার আব্বুর দিকে চেয়ে আছে। রাস্তার কুকুরের সাথে তাকে তুলনা করতে পারলো তার আব্বু। চোখ থেকে পানিগুলো গাল বেয়ে পড়ছে। চোখের পানি মুছে নিজের রুমে গিয়ে গ্লাসে থাকা পানিটুকু খেয়ে শুয়ে অতীতের কথাগুলো ভাবছে। অতীত। আজকে সব জায়গায় শুধু একটাই নিউজ, এমপি ধ্রুব সন্ত্রাসীদের হাত থেকে 15 জন বাচ্চা মেয়ে উদ্ধার করেছে। পুলিশ ডিপার্টমেন্টের সবাই গর্ব করছে ধ্রুবর জন্য। থানায় বসে বসে নতুন একটা কেসের ফাইলের কাজ করছে, তখনই তার মোবাইলটা বেজে ওঠে। মোবাইলটা হাতে নিয়ে দেখে তিশা কল করেছে। কল রিসিভ করতেই তিশা বলে, কেমন আছেন এসপি সাহেব? ভালো আছি। তা আজ হঠাৎ এত সম্মান দেওয়ার কারণ কি জানতে পারি এসপি সাহেবের হবু বউ? অবশ্যই জানতে পারেন। আজ আমার হবু বরটা যে সন্ত্রাসীদের হাত থেকে 15 জন বাচ্চাকে বাঁচিয়েছে,
আজকের হট নিউজ তো এটাই, সবাই তো আপনার খুব প্রশংসা করছে। তা আপনি করবেন না আপনার হবু বরের প্রশংসা? তাহলে চলে এসো আমার হোস্টেলের পাশে যে পার্কটা আছে সেইখানে। তুমি এই 5 মিনিট অপেক্ষা করো, আমি 10 মিনিটে আসছি। বলেই কল কেটে থানা থেকে বের হয়ে জিপ নিয়ে চলে আসে পার্কে। এসে দেখে তিশা আগে থেকেই বসে আছে। ধ্রুব তিশার কাছে যেতেই তিশা ধ্রুবকে শক্ত করে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বলে, আমি সত্যিই খুব খুশি হয়েছি, আর নিজে অনেক প্রাউড ফিল করছি তোমার জন্য। আচ্ছা এবার স্যার, এটা পাবলিক প্লেস, আমার গায়ে এখনো পুলিশের পোশাক, সবাই আমাকে এই অবস্থায় দেখলে বলবে কোথায় পুলিশ, সবাইকে এইসব থেকে সমাধান করবে। তা না করে সে নিজে এসব করছে। আমার সাহসী এসপি হবু বড় ভয় পায় এতটা, এটা তো জানা ছিল না। আমি সত্যিই ভয় পাই, তবে নিজের পরনের এই পুলিশের পোশাকটায় দাগ লাগার আমি ভয় পাই, কোথাও কোনো অন্যায় হলে সেটা না রুখতে পারার। আর সবচেয়ে বেশি ভয় পাই তোমাকে হারানোর। তোমার আব্বু মানে আমার ডিআইজি স্যার, যে ঘাড়তারা লোক, যদি জানে আমি তার মেয়ের সাথে প্রেম করে বেড়াচ্ছি, আমাকে না আবার চাকরি থেকে ডিসমিস করে দেয়। তার আগেই আমি আব্বুকে ডিসমিস করে দিব। পৃথিবীর এদিক ওদিক হয়ে গেলেও কেউ ধ্রুবর বুক থেকে তার তৃষাকে আলাদা করতে পারবে না। সেটা আমি জানি। আচ্ছা চলো তোমাকে তোমার হোস্টেল দিয়ে আসি, আমাকে আবার থানায় যেতে হবে, একটা কেস নিয়ে তদন্ত করতে হবে, কাল ভার্সিটিতে দেখা হবে। তিশা ঠিক আছে বলে দুজনেই একসাথে জিপে উঠে বসে। একটু পর ধ্রুব তিশাকে তার হোস্টেলে রেখে থানায় এসে দেখে একটা বয়স্ক লোক ডিএজি কামরুল চৌধুরীর পা ধরে কান্না করছে। ধ্রুব এসে বলে, হোয়াট হ্যাপেন স্যার, উনি আপনার পা ধরে কান্না করছে কেন? তুমি তোমার কাজ করো গিয়ে। এভাবে কথা বলছেন কেন স্যার? আমি তো নর্মাল একটা কথা জিজ্ঞেস করছি। বেশি আকাশে উড়ো না ধ্রুব, একটা কেস তুমি সলভ করেছো বলে এটা ভেবো না আমি তোমাকে সব কথায় কৈফিয়ত দিব। নিজের কাজে যেতে বলেছি আমি তোমাকে। ধ্রুব লোকটার কাছে জানতে চায় কি হয়েছে। লোকটা বলে তার মেয়েকে আজ দুপুর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই মিসিং কেস করতে এসেছে, কিন্তু ডিএজি সাহেব তার কেস নিতে চাইছে না। কেসের জন্য 50,000 টাকা চাইছে। এটা শুনে ধ্রুব বলে, স্যার একটা অসহায় লোক আপনার কাছে তার মেয়েকে খুঁজে বের করার জন্য কান্না করছে, আপনি তার মেয়েকে না খুঁজে টাকা চাইছেন? আপনাদের কাছে এরা আসে আমাদের ভরসা করে বলে, আর আপনি তার সুযোগ নিচ্ছেন। আই কান্ট বিলিভ দিস স্যার। তোমাকে কে জ্ঞান দিতে বলেছে? এতই যদি মানুষের সেবা করতে ইচ্ছে করে একটা সেবাশ্রম খুলে নাও গিয়ে। এটা জবাব আপনি পাবেন স্যার, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বলেই ধ্রুব লোকটাকে নিয়ে চলে যায়। এরপর একটা মিসিং কেস ফাইল করে। লোকটা থেকে সকল ইনফরমেশন নিয়ে সাথে করে 3 জন পুলিশ নিয়ে মেয়েটাকে খুঁজতে চলে যায়। সন্ধ্যা থেকে খুঁজতে খুঁজতে রাত 8টায় গিয়ে মেয়েটার সন্ধান পায়। মেয়েটার 2টার ক্লাসমেট মেয়েটা জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। যুব ছেলে 2টাকে এনকাউন্টারে মেরে ফেলে, আর মেয়েটাকে তার বাসায় দিয়ে আসে, আর মেয়েটাকে কিছু কথা বলে। যা হয়েছে ভুলে যাও বোন, আমি জানি তোমার যে ক্ষতি হয়েছে সেটা কখনো পূরণ করা সম্ভব নয়, তাই বলে নিজেকে শেষ করার কথা ভেবো না। একটা কথা মনে রেখো, জীবনটা তোমার, আর সেই জীবনটা তোমাকেই সাজাতে হবে। কোনো নরপরশুর ভুলের শাস্তি তুমি নিজেকে দিও না। তোমার যে কোনো সমস্যায় এই ভাইকে পাশে পাবে। বলে ধ্রুব থানায় চলে আসে, আর কামরুল চৌধুরী কথা উপরের প্রশাসনকে জানায়। কামরুল চৌধুরীকে প্রথমবার বলে শুধু ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয়। কামরুল চৌধুরী মনে মনে বলে, এই অপমানের প্রতিশোধ আমি তো নিব ধ্রুব। তোর জন্য আজ আমার মাথা নিচু হয়েছে সবার সামনে, আমি এটা কখনোই ভুলব না। তোলা রইল, সুদ মতো ফেরত দেব। ধ্রুব বাসা আসতেই তার আব্বু তাকে বুকে জড়িয়ে ধরে বলে, আই এম প্রাউড অফ ইউ মাই সন। আজ তুই যা করেছিস সত্যি গর্বে আমার বুকটা ভরে গেছে। আজ সবাই আমাদের বাসায় এসে তোর প্রশংসা করে গেছে আমার কাছে, আর বলেছে আমরা খুব লাকি তোর মতন ছেলেকে পেয়ে। তোমরা দোয়া করো আব্বু, আমি যেন নিজের সবটা দিয়ে দেশের সেবা করতে পারি। আমাদের দোয়া সব সময় তোর সাথে আছে বাবা। আচ্ছা আব্বুম্মু, আমার ভাইকে এবার ফ্রেশ হতে দাও। সারাদিন থানায় ছিল, কিছুই খেতে পারেনি। যা তো ভাই, তুই ফ্রেশ হয়ে আয়। আজ আমি তোর পছন্দের বিরিয়ানি রান্না করেছি। সত্যি ভাবি, ইস, শুনেই জিভে জল চলে এসেছে। আমি এক্ষুনি আসছি। বলেই ধ্রুব চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে সবার সাথে কিছু সময় গল্প করে নিজের রুমে গিয়ে তিশাকে কল করে। তিশা কল রিসিভ করে বলে, এই বুঝি আমার কথা মনে পড়লো তোমার? আমি রেগে আছি, কথা বলবো না তোমার সাথে।
আচ্ছা, আগে আমার কথা শোনো, তারপর রাগ করো। না, কোনো কথা শুনবো না আমি তোমার। তুমি আমাকে ভালোবাসো না। আমার চেনা গল্পতে খুব যত্নে লিখে রেখেছি তোমার ডাক নাম। ফিরে তাকাবে, চোখ বাঁকাবে, যে নাম ধরেই ডাকবো। আসো, এক দুপা খুলে দাও খোপা। আমি পদ হয়ে বসে থাকবো। মনের এই খাতে প্রতি পাতাতে শুধু তোমারই ছবি আঁকলাম। ভেবে দেখে নাও, মন রেখেছি তোমার নামেই। দিন রাত ভরে খুব আদরে করে যাব এই পাগলামি। খাম খেয়ালে এই বেহালে তুমি ছাড়া কে আছে আর? পরে চলে যাও, আগে বলে যাও আমি কে, তুমি কে আমার? প্রেমের এক গল্প লিখবো আমি। গল্প জুড়ে শুধু থাকবে তুমি। ভালোবাসার নীল চাদরে স্বপ্নগুলো জড়িয়ে ধরে একসাথেই চিরদিনই থাকবো। তুমি শুধু আমার হবে আর আমি শুধুই তোমার হব। আমার হবু বউয়ের রাগ কমেছে এবার? কমেছে। আচ্ছা, কি করেছো এতটা সময়? এরপর ধ্রুব তৃষাকে সবটা বলে। কি করেছে সেই সন্ধ্যা থেকে সব শুনে তৃষা বলে। আচ্ছা, বুঝলাম। তা আমার হবু বরটার বুঝি শুধু জনগণের সেবা করলেই হবে? তার বউয়ের সেবা করবে কখন? কাল ভার্সিটি আসছি, তখন তুমি যা বলবে তাই করব। যেখানে যেতে চাইবে আমি সেখানেই তোমাকে নিয়ে যাব। সত্যি বলছো তো? সত্যি বলছি। আরো কিছু সময় দুজনে কথা বলে ঘুমিয়ে পড়ে। হিয়া সকালে মোবাইলের রিংটনে ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিয়ে দেখে তার বাড়িওয়ালা কল করেছে। কল রিসিভ করতে বাড়িওয়ালা জানায় তার আম্মু খুব অসুস্থ। হিয়া তাড়াতাড়ি চলে যায় তার আম্মুর কাছে। হিয়া তার আম্মুকে নিয়ে হসপিটালে চলে আসে। তৃষা ঘুম থেকে উঠে হিয়াকে না দেখে কল করলে জানতে পারে হিয়ার আম্মু খুব অসুস্থ। তৃষা তার আব্বুকে জানায়। কামরুল চৌধুরী হিয়াকে তার বাসায় এসে টাকা নিয়ে যায়। হিয়া তৃষাদের বাসায় এসে কিছু সময় কামরুল চৌধুরীর সাথে কথা বলে টাকা নিয়ে চলে যাওয়ার সময় কামরুল চৌধুরী বলে, যত টাকা লাগে আমি দেব, শুধু আমার কথা মনে রেখো। তুমি আমার মেয়ের বান্ধবী, আমার মেয়ের মতোই। আমি চাই না তুমি তোমার আম্মুকে হারিয়ে একা হয়ে যাও। আমি আমার আম্মুকে বাঁচাতে সবকিছু করতে পারবো আঙ্কেল। আচ্ছা, এখন এই টাকা দিয়ে তোমার আম্মুর জন্য মেডিসিন কিনো, আর অপারেশনের একদিন আগে এসে টাকা নিয়ে যেও। হিয়া ঠিক আছে বলে চলে যায়। পরের দিন সকালে ধ্রুব ঘুমিয়ে আছে, কবিতা এসে বলে, এই ধ্রুব, ওঠ, ভার্সিটিতে যাবি না তুই? কটা বাজে ভাবি এখন? 9টা বাজে এখন। ওঠো, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে এসো। আর তোমার মোবাইল বাজছে সে কখন থেকে। আচ্ছা, আমি দেখছি, তুমি যাও। ধ্রুব মোবাইল হাতে নিয়ে দেখে হিয়া কল করেছে। পরে কল করবে ভেবে মোবাইল রেখে ফ্রেশ হতে চলে যায়। এরপর রেডি হয়ে সে খাবার খেয়ে হিয়াকে কল করে। বর্তমান মোবাইলের রিংটোনে সকালে ঘুম ভাঙে ধ্রুবর। এতটা সময় নিজের সেই সুন্দর আর আনন্দময় অতীতকে নিয়ে ভেবেছিল। মোবাইল হাতে নিয়ে দেখে বন্ধু শুভ কল করেছে। কল রিসিভ করতেই শুভ বলে, কিরে কোথায় তুই? সেই কখন থেকে কল করে যাচ্ছি। ঘুমিয়েছিলাম, তুই কোথায়? রেডি হচ্ছি, ভার্সিটি আসবে আজকে। আসছি। তুই বাইক নিয়ে আমার বাসার সামনে চলে আয়। শুভ ঠিক আছে বলে কল কেটে দেয়। ধ্রুব উঠে ফ্রেশ হয়ে নিচে আসতেই অভ্র চৌধুরী বলে, লেখাপড়া করে কি লাভ? কোনো বেশ্যাখানায় চলে গেলেই তো পারে। এতদিন পুলিশের পোশাক পরে মুখোশ পরেছিল। শুধু শুধু একটা জানোয়ারের সাথে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। এখনো যে কি করে নিজের এই নোংরা মুখটা নিয়ে বেঁচে আছে সেটাই বুঝতে পারছি না। অসুর আবার লজ্জা আছে নাকি কে জানে, আবার কোন মায়ের সর্বনাশা করবে। এদের মতন জানোয়ারকে শুধু চাকরি থেকে বহিষ্কার না করে পৃথিবী থেকে বহিষ্কার করে দেওয়া উচিত। আমার হাতে ক্ষমতা থাকলে আমি এদের মতো নরপশুকে ইনকাউন্টার করে মেরে ফেলতাম। ধ্রুব কিছু না বলে মাথা নিচু করে বাসা থেকে বের হয়ে যায়। একটু পর শুভ এসে দেখে ধ্রুবর চোখে পানি। শুভ বলে, কিরে তোর চোখে পানি? তোর আব্বু আম্মু কিছু বলেছে? ধ্রুব চোখের পানি মুছে বাইকে বসতে বসতে বলে, কিছু হয়নি, চল। শুভ আর কিছু না বলে বাইক চালাতে শুরু করে। ভার্সিটির সামনে এসে বাইক থেকে নেমে দুজনেই হাঁটতে থাকে। হঠাৎ কারোর সাথে ধাক্কা খায় ধ্রুব। তাকিয়ে দেখে তৃষা। ধ্রুব কিছু বলতে যাবে তার আগেই তৃষা ধ্রুবর গালে থাপ্পড় দিয়ে বলে, এই জানোয়ার, চোখে দেখতে পাস না? রাস্তাঘাটে মেয়েদের দেখলেই ধাক্কা দিতে ইচ্ছে করে। অবশ্য তোর মতো ধর্ষকের থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না। তোর একটুও লজ্জা নেই তাই না? এই মুখটা নিয়ে কি করে বাসা থেকে বের হোস? তোর জায়গায় অন্য কেউ থাকলে এতদিনে মরে যেত। দেখো তিশা, তুমি না জেনে এত কথা বলছো, আর আমি নিজে দেখছি
তুমি ইচ্ছে করে ধ্রুবকে ধাক্কা দিয়েছো আর এখন নিজেই এসব বলছো? ওর মতো একটা ধর্ষকের দালালি করতে লজ্জা করে না? আর এই যে সবাই তাকিয়ে কি দেখছো তোমরা? দেখছো না একটা ধর্ষক ভার্সিটিতে এসে মেয়েদের উত্তপ্ত করছে? মেয়েরে ভার্সিটি থেকে বের করে দিচ্ছ না কেন? তিশার কথা শুনে সবাই এসে ধ্রুবকে মারতে শুরু করে। শুভ বাধা দিলেও কেউ শুনে না। হঠাৎ পেছন থেকে কেউ ধ্রুবর মাথায় আঘাত করে। মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যায়। ধ্রুব মাথাতে লুটিয়ে পড়ে। এটা দেখে সবাই সরে যায়। শুভ এসে ধ্রুবকে জড়িয়ে ধরে রাখতে থাকে। এই ধ্রুব, কি হলো তোর? উঠ, কথা বল না ধ্রুব। ধ্রুব চোখ বন্ধ করে আছে। শুভ তিশার দিকে তাকিয়ে বলে, একটা কথা মনে রেখো তিশা, আজ তুমি যা করলে এর জন্য একদিন তোমাকে আফসোস করতে হবে। অ্যান্ড ওয়ান মোর থিং, একটা কথা জানো তো, চোখের সামনে সবসময় যা দেখা যায় তা সত্যি নয়, এর পিছনে কিছু সত্যি লুকিয়ে থাকে। আর খুব শীঘ্রই তোমার চোখের সামনে থেকে কালো পর্দা খুলে যাবে। সেদিন তুমি আমার বন্ধুকে একটু দেখার জন্য চটপট করবে। বলে ধ্রুবকে কোলে তুলে একটা গাড়িতে উঠিয়ে হসপিটালে নিয়ে আসে। ডক্টর ধ্রুবকে দ্রুত অটিতে নিয়ে যায়, বেডে শুয়ে দেয়। এরপর মাথায় ব্যান্ডেজ করে ঘুমের ইঞ্জেকশন দিয়ে শুভকে বলে, কিছু সময় রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। আর সুস্থ হলে আমরা মাথার একটা এক্স-রে করে দেব, ভয়ের কিছু নেই। বলেই ডক্টর চলে যায়। শুভ ধ্রুবর পাশে বসে আছে। এইদিকে তিশা কান্না করতে করতে ভার্সিটি থেকে বাসায় চলে আসে তার ভালোবাসার মানুষটাকে সবাইকে দিয়ে আঘাত করিয়েছে। রক্ত হয়ে মাঠে পড়েছিল, কিন্তু সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। সেই কখন থেকে কান্না করেই যাচ্ছে। এদিকে হিয়া অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছে। একটু পর ডক্টর বের হয়ে আসতেই হিয়া ডক্টরের কাছে গিয়ে বলে, ডক্টর, আমার আম্মু কেমন আছে? ভয়ের কিছু নেই তো? দেখুন, আমরা অনেক চেষ্টা করেছি, বাট কি ডক্টর? আমরা আপনার আম্মুকে বাঁচাতে পারিনি। আই এম সরি। বলেই ডক্টর চলে যায়। হিয়া সেইখানেই বসে কান্না করতে থাকে। কান্না করতে করতে বলে, এগুলো আমার পাপের ফল। আমার পাপের জন্য আজ আমার আম্মু আমাকে ছেড়ে চলে গেল। আমি দুটি ভালোবাসার মানুষকে আলাদা করেছি। একজন সৎ পুলিশ অফিসারকে আমি সবার চোখে অপরাধী করেছি। সব আমার পাপের জন্য হয়েছে। বলেই কান্না করতে করতে উঠে দৌড়ে তার আম্মুর কাছে গিয়ে হিয়া তার আম্মুর লাশ জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আম্মু, এটা কি হয়ে গেল? তুমি আমাকে এভাবে একা ছেড়ে চলে গেলে কেন? আমি এখন কি নিয়ে বাঁচবো আম্মু? তুমি আমাকে এভাবে একা রেখে চলে যেতে পারলে? কার কাছে রেখে গেলে তুমি আমাকে আম্মু? আম্মু, একটা বার কথা বলো না আমার সাথে। ও আম্মু, আম্মু ওঠো না। হঠাৎ কারো হাত কাঁধে পড়তে পিছনে তাকায় হিয়া, দেখে তিশা। হিয়া তিশাকে জড়িয়ে ধরে কান্না করছে আর বলছে, দেখ না তিশা, আম্মু আমাকে ছেড়ে চলে গেল। আমাকে সারা জীবনের জন্য একা করে চলে গেল। আমি এখন কি নিয়ে বাঁচবো তিশা? তিশা কি বলবে সে নিজেও জানে না। তার চোখ থেকে পানিও পড়ছে। হিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, কাঁদিস না হিয়া, মৃত্যুর ওপর তো কারোর হাত নেই। কেঁদে কি হবে বল? আন্টির জন্য দোয়া কর যেন পরপারে ভালো থাকে। কেন এমন হলো তিশা? আমার পুরো পৃথিবীটা যে অন্ধকার হয়ে গেল। আমি যে একা হয়ে গেলাম তিশা। কে বলেছে তুই একা? আমি আছি তো। আমি থাকতে তুই কখনো একা হতে পারিস না হিয়া। তুই শুধু আমার বান্ধবী না, তুই আমার বোন। তার থেকেও যদি আপন কিছু থাকে তুই আমার কাছে তাই। তিশার কথা শুনে হিয়ার ভেতরের অপরাধ বোধ আরো বেড়ে যায়। তাকে যে নিজের বোন মনে করে সে তার বোনের সাথে এটা কি করে করতে পারলো? তিশাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না আরো বেড়ে যায় হিয়ার। এইদিকে ধ্রুবর সেন্স ফিরতেই শুভ বলে, এখন কেমন লাগছে তোর? ঠিক আছে, একটু ব্যথা আছে শুধু। কেন, তখন কিছু বললি না তুই? এতগুলো কথা বললো আর গায়ে হাতও ধরলো, আর তুই চুপচাপ সব সহ্য করলি? নিজের জন্মদাত্রী মা আমাকে বিশ্বাস করে না, আমার মৃত্যু কামনা করে, সেখানে তিশা তো পরের মেয়ে, ওকে বিশ্বাস করবে। আর এর থেকে ভালো কি বলবে? তোর সাথে কথায় আমি পারছি না, তুই থাক, আমি ডক্টরকে ডেকে আমাদের আসছি। বলেই শুভ গিয়ে ডক্টরকে ডেকে আনে। ডক্টর এসে ধ্রুবকে চেক আপ করে বলে, এখন আর চিন্তার কিছু নেই, তবে মাথায় আঘাত লেগেছে তো
তাই একটা এক্সরে করে দেখতে চাই কোনো সমস্যা হয়েছে কিনা। এক্সরেটা করা কি প্রয়োজন আছে ডক্টর? দেখুন, আপনার আঘাতটা ঠিক মাথার মাঝ বরাবর লেগেছে, আর আমার ভয়টাও তাই হচ্ছে। তবে আপনি না চাইলে আমরা এক্সরে করাবো না, ডোন্ট ওয়ারি। ডক্টর, আপনার যদি মনে হয় এক্সরে করলে ভালো হবে তবে তাই করুন, আর তুই চুপ থাক। ধ্রুব আর কিছু না বলে চুপচাপ ডক্টরের সাথে চলে যায়। ডক্টর এক্সরে করে কিছু সময় অপেক্ষা করতে বলে। ধ্রুব আর শুভ অপেক্ষা করছে রিপোর্টের জন্য। একটু পর ডক্টর এসে রিপোর্ট দিয়ে চলে যায়। ধ্রুব মাথা নিচু করে বসে আছে। শুভ চোখে পানি টলমল করছে। ধ্রুব বলে, সবার দোয়া কবুল হয়ে গেছে, কি বলিস? চুপ করবি তুই? করছি। আচ্ছা, এখন চল যাওয়া যাক। মেডিসিনগুলো ঠিক সময় করে নিয়ে নেবেন, আর কিছুদিন পর এসে আবার চেক আপ করে যাবেন। ধ্রুব ঠিক আছে বলে শুভকে নিয়ে নিজের বাসায় চলে আসে। বাসার ভিতরে যেতেই দেখে অভ্র চৌধুরী আর সুব্রতা চৌধুরী ফ্লোরে বসে আছে। বাসার সবকিছু ফ্লোরে ভেঙে চুরে পড়ে আছে। শুভ দৌড়ে তার আব্বু আম্মুর সামনে বসে তার আব্বুর গায়ে হাত দিতেই অভ্র চৌধুরী শুভকে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে চিৎকার করে বলে, আর তোর ওই পাপি হাতে কিছুই ছুবি না। তোর জন্য বাসায় গুন্ডা এসে ভাঙচুর করে গেছে, আমার আর আমার স্ত্রীর গায়ে হাত তুলেছে। একথা শুনে রাগে দুবর সারা শরীর কাঁপছে, চোখগুলো মুহূর্তেই রক্ত বর্ণ ধারণ করে। ধ্রুব তার আব্বুর কাছে গিয়ে বলে, কারা ছিল আব্বু? বলো আমাকে, আপু কারা ছিল? জানি না কারা ছিল, শুধু এইটুকু বলে গেছে ওর নাম রুদ্র। ধ্রুব রুদ্রের নাম শুনে চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলে, রুদ্র, আমি তোকে ছাড়বো না। তুই আমার বাবা মায়ের গায়ে হাত দিয়েছিস। এরপর ধ্রুব উঠে তার রুমে গিয়ে শুভকে কল করে। শুভ কল রিসিভ করতেই ধ্রুব বলে, কোথায় তুই শুভ? মাত্র বাসায় আসলো। তোর গলায় এমন শোনাচ্ছে কেন? কি হয়েছে? পরে সব বলবো। তোর বাইকটা আমার লাগবে এখন, এই মুহূর্তে। আচ্ছা, আমি তোর বাসার সামনে আসছি এক্ষুনি। না, বাসায় আসতে হবে না, তুই মামার চায়ের দোকানে আয়, আমি আসছি। বলি ধ্রুব তার ডয়ার থেকে একটা রিভলভার কোমরে গুঁজে বাসা থেকে বের হয়ে যায়। বাসা থেকে বের হয়ে চলে আসে মামার চায়ের দোকানে। একটু পর শুভ এসে বলে, কিরে, কি হয়েছে এখন বল। এসে বলবো, এখন সময় নেই। বলেই বাইক নিয়ে চলে আসে রুদ্রের আস্তানায়। ধ্রুব বাইক বাহিরে রেখে খুব সাবধানে আস্তানার ভিতরে ঢুকতেই কেউ ধ্রুবর পিঠে লাঠি দেয়। ধ্রুব গিয়ে রুদ্রর পায়ের কাছে পড়ে। ধ্রুব বসা থেকে উঠে ধ্রুবর চুল ধরে টেনে বলে, তোর সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। তুই এই রুদ্রের আস্তানায় এসেছিস, তাও আবার একা। তুই জানিস না আমার এখানে কেউ আসলে তাকে লাশ হয়ে যেতে হয়। এটা আমার এলাকা। এলাকা তো কুকুরের হয়, কিন্তু বাঘ যেখানে যায় সেটাকে নিজের করে নেয়। এই তোরা কে কোথায় আছিস? আমাকে বাঁচা, আমি বাঘকে দেখে ভয় পেয়েছি। তুই হলি সেই বাঘ যে শুধু দেখবি কিন্তু শিকার করতে পারবি না। তোর জন্য আমার কোটি কোটি টাকার মাল পুলিশের হাতে চলে গেছে। খুব গরম ছিল তোর ওই পুলিশের পোশাকে, কিন্তু আজ তুই তো পুলিশ নেই। আজ তোকে বোঝাবো সত্যিকারের বীর পুরুষ কে। তুই নিজেকে বীর পুরুষ ভাবিস? আরে তুই একটা হিজড়া, তাই তো আমাকে কিছু করতে না পারে আমার ফ্যামিলির মানুষকে গিয়ে ধমকে এসেছিস। সত্যিকারের বীর পুরুষেরা কখনো তোর মতো হিজড়াগিরি করে না। যদি সাহস থাকে তাহলে আয় আমার সাথে লড়ে দেখা। ঠিক আছে, আয় আজ প্রমাণ করে দেই কে বীর পুরুষ। এই তোরা কেউ ওর গায়ে হাত দিবি না। এই লড়াই শুধু আমার আর ওই গার্লফ্রেন্ডের বান্ধবীকে ধর্ষণকারীর। হা হা হা। বলে ধ্রুবের মুখে ঘুষি মারে রুদ্র। রুদ্র কয়েক হাত পিছনে চলে যায়। রুদ্র আবার আঘাত করতে আসলে ধ্রুব রুদ্রের হাত ধরে ইচ্ছে মতো মুখে ঘুষি দিতে থাকে। এতটাই মেরেছে যে রুদ্রের নাক মুখ থেকে রক্ত পড়তে থাকে। বাকির কাছে আসতে গেলে ধ্রুব কোমর থেকে রিভলভার বের করে সবাইকে শুট করে দেয়। সবাই মাটিতে পড়ে ছটফট করতে করতে মারা যায়। এটা দেখে রুদ্র ভয় পালিয়ে যেতে নিলে ধ্রুব একটা রড দিয়ে রুদ্রের দিকে ছুরি মারে। রড গিয়ে রুদ্রের পা ছিদ্র করে ঢুকে যায়। রুদ্র মাটিতে বসে চিৎকার করতে থাকে। ধ্রুব রুদ্রের কাছে যেতেই রুদ্র কান্না করতে করতে বলে, আমাকে ছেড়ে দে ধূপ, আমি আর কখনো মাস্তানি করব না। আমি ভালো হয়ে যাব, আমাকে এবারের মতো মাফ করে দে। আমার শরীর থেকে পুলিশের পোশাকটা খুলে নিল, আমার শক্তি এতটুকুও কমে যায়নি। আর একটা কথা জানিস তো,
পেশেন্ট যেমন ঠিক সময় মতো মেডিসিন না দিলে অসুখ ছাড়ে না, আর ঠিক সেইভাবে ক্রিমিনালকে সময় মতো গুলি না দিলে তার পাপগুলোও ছাড়ে না। এই হাত দিয়ে তুই আমার আব্বুর গায়ে হাত দিয়েছিস, তাই না? বলি রুদ্রের ডান হাত ধরে ভেঙে ফেলে, শরীরের সমস্ত শক্তি দিয়ে হাত ধরে টান দেয় বুকে পা রেখে। হাতটা শরীর থেকে আলাদা হয়ে যায়। রুদ্র চিৎকার করে কান্না করছে আর নিজের প্রাণ ভিক্ষা করছে। ধ্রুব রুদ্রের পা থেকে রডটা টেনে বের করে ইচ্ছে মতো কিছুক্ষণ পিটিয়ে এ রড রুদ্রের গলায় ঢুকিয়ে দেয়। এরপর সকল প্রমাণ মিটিয়ে বাইক নিয়ে চলে আসে শুভ বাসার সামনে। শুভ রুদ্রকে দেখে বলে, কিরে তোর সারা শরীরে তো রক্ত কেন? কটা জানোয়ারকে সারা জীবনের জন্য পৃথিবী থেকে বিদায় করে দিয়ে এসেছি। তোর কথার আগামাথা আমি কিছুই বুঝতে পারছি না। এরপর ধ্রুব শুভকে সব বলে। সব শুনে শুভ বলে, এখন যদি পুলিশ তোকে ধরে নিয়ে যায় তখন কি হবে? তোর তো ফাঁসি হয়ে যাবে। নিজেকে নির্দোষ প্রমাণ করবি কি করে তিশার কাছে? মৃত মানুষের কখনো ফাঁসি হয় শুনেছিস? আমি সকল প্রমাণ মিটিয়ে দিয়ে এসেছি, কারণ সাধ্য নয় আমাকে খুঁজে বের করা। আচ্ছা তুই এখন আমার বাসার ভিতরে আয়, চেঞ্জ করবি। এই অবস্থায় বেশিক্ষণ থাকলে সমস্যা হবে। ধ্রুব শুভর সাথে ওর বাসার ভেতরে গিয়ে চেঞ্জ করে বসে আছে। এইদিকে হিয়া কিছু লোকজনকে দিয়ে তার আম্মুর দাফন কাজ শেষ করে হোস্টেলে এসে কান্না করছে। তিশা হিয়াকে কি বলে সান্ত্বনা দিবে সে নিজেও জানে না। তিশা হিয়ার কাছে গিয়ে হিয়ার কাঁধে হাত রাখতে হিয়া তিশাকে জড়িয়ে ধরে আরো জোরে জোরে শব্দ করে কান্না করে দেয়। তিশা বলে, কাঁদিস না হিয়া, তুই এভাবে কাঁদলে যে আন্টির আত্মা কষ্ট পাবে। আন্টির জন্য দোয়া কর, এটা ছাড়া যে আর কিছু করার নেই। আমি কিছুতেই মানতে পারছি না তিশা, আমার আম্মু আমাকে ছেড়ে চলে গেছে। তিশা হিয়াকে অনেক কথা বলে সান্ত্বনা দিচ্ছে। এইদিকে সব টিভি চ্যানেলে একটাই নিউজ চলছে, কে বা কারা রুদ্রের গ্যাংয়ের সবাইকে নির্মমভাবে হত্যা করেছে। অব্র চৌধুরী আর সুব্রতা চৌধুরী বসে টিভিতে নিউজ দেখছিল। এটা দেখে সুব্রতা চৌধুরী বলে, এই ছেলেগুলোই তো আজ আমাদের বাসায় এসে ভাঙচুর করে গিয়েছিল। কারা মারলো ছেলেগুলোকে? গুন্ডা পান্ডাদের কত শত্রু থাকে, হয়তো এদের বিপক্ষে লোক মেরেছে। আমার কেন জানি মনে হচ্ছে এটা ধ্রুবর কাজ। যার ইচ্ছে তার কাজ হোক, তাতে আমাদের কি? আর ধ্রুব কি করলো না করলো তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। বলেই অভ্র চৌধুরীর আগে কটমট করতে করতে বাসা থেকে বের হয়ে যায়। একটু পর ধ্রুব শুভর বাসা থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটছে। হঠাৎ সামনে এসে একটা পুলিশের গাড়ি থামে। ধ্রুব দাঁড়িয়ে যায়। গাড়ি থেকে ডিআইজি কামরুল খান গাড়ি থেকে বের হয়ে ধ্রুবর সামনে এসে বলে, কেমন আছো মিস্টার ধ্রুব চৌধুরী? কি বলবেন আমার? তারা আছে? বলবো তো অবশ্যই। রুদ্র আর ওর লোকেদেরকে মেরেছে। সেটা তো আপনার জানার কথা। পুলিশ আপনি খুঁজে বের করুন কে মেরেছে। রুদ্র মরার কয়েক ঘন্টা আগে তোমার বাসায় এসে ভাঙচুর করে গেছে। আর রুদ্রর আস্তানায় আশেপাশে দোকানদার বলেছে তোমাকে সেই দিকে যেতে দেখেছে। এতে কি প্রমাণ হয় ডিএজি সাহেব? আগে প্রমাণ নিয়ে আসুন। আমি রুদ্রকে মেরেছি, তারপর আমি নিজেই আপনার কাছে এসে স্যালেন্ডার করব। তুমি কিন্তু ভুল করছো। আমি কি করতে পারি তুমি ভালো করেই জানো। পারলে আমার মাথায় একটা চুল বাঁকা করে দেখান। একটু কাছে আসুন, একটা গোপন কথা বলবো। কামরুল খান ধ্রুবর কাছে যায়। ধ্রুবর কানে কানে ফিসফিস করে বলে, আপনি আমাকে নিয়ে যে নোংরা খেলা খেলেছেন তার মুখোশ কিছুদিন পর আমি তুলে দেবো। আর একটা কথা, রুদ্রকে আমি মেরেছি, পারলে প্রমাণ করে দেখান। বলে ধ্রুব হাসতে হাসতে চলে যায়। ধ্রুবর কথা শুনে কামরুল খান ভয় পেতে শুরু করে। মনে মনে বলে, কিসের কথা বলে গেল ধ্রুব? তবে কি ধ্রুব সব সত্যি জেনে গেছে? না, এটা হলে আমার সম্মান সবার সামনে ধুলোর সাথে মিশে যাবে। তার আগেই ধ্রুবকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। বলির আগে কটমট করতে করতে গাড়ি নিয়ে থানায় চলে যায়। ধ্রুব বাড়ি ফিরে কারোর সাথে কথা না বলে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। এদিকে কামরুল খান থানায় এসে কাউকে কল করে। কিছু সময় কথা বলে রেখে দেয়। তিশা রুমে বসে কান্না করছে। হিয়া রুমে এসে দেখে তিশাকে কান্না করতে দেখে বলে, কিরে, দুবু ভাইয়ের জন্য কান্না করছিস? আমি কিছুতেই ধ্রুবকে আমার মন থেকে মুছতে পারছি না হিয়া। যতই আমি ধ্রুবকে আঘাত করি ততই যেন নিজেকে ক্ষত বিক্ষত করছি। কেন আমি ধ্রুবকে ভুলতে পারছি না? কারণ তুই এখনো দুবু ভাইকে ভালোবাসিস। আজ তোকে কিছু কথা বলার আছে আমার তিশা। জানি না তুই কথাগুলো শুনলে কি বলবি, তবে আমি আর এই মিথ্যেটা বয়ে বেড়াতে পারছি না। আর আম্মুকে বাঁচানোর জন্য যে পাপটা আমি করেছি সেই পাপের শাস্তি আমি আমার আম্মুকে হারিয়ে পেয়েছি।
কি বলছিস তুই? কিসে পাপ? আমি কিছুই বুঝতে পারছি না। ধ্রুব ভাই নির্দোষ। সেই দিন সে আমার সাথে কিচ্ছুই করেনি, সবই ছিল সাজানো নাটক ধ্রুব ভাইকে তোর জীবন থেকে সরানোর জন্য। হিয়ার কথা শুনে তিশা অবাক হয়ে তাকিয়ে আছে হিয়ার দিকে। তিশা বলে, সব সাজানো নাটক মানে? কিন্তু হিয়া, কেন করলি তুই আমার সাথে এমন? তুই তো আমার বেস্ট ফ্রেন্ড। আমি নিরুপায় ছিলাম তিশা, এছাড়া আমার কাছে কোনো রাস্তা ছিল না। রাস্তা ছিল না মানে? কার কথায় করেছিস এইসব তুই? তোর আব্বুর কথায়। তিশার মাথা যেন আকাশ ভেঙে পড়ে হিয়ার কথা শুনে। দাঁড়ানো থেকে বসে পড়ে, কান্না করতে করতে বলে, আব্বু তোকে বলেছে এমন করতে? কিন্তু কেন? আর তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমার সাথে কেন করলি এমন? আম্মুকে বাঁচানোর জন্য। তোর মনে আছে তুই আম্মুর অসুস্থ হওয়ার খবর তোর আব্বুকে দিয়েছিলি? আর তোর আব্বু হসপিটালে এসে আমাকে কি বলেছে তুই জানিস? কি বলেছে আব্বু তোকে? ফ্ল্যাশব্যাক। সেদিন কামরুল খান হসপিটালে এসে হিয়ার আম্মুর অবস্থা শুনে হিয়াকে একা ডাকে একটা কেবিনে। এরপর কামরুল চৌধুরী বলে, দেখো হিয়ামা, তোমার আম্মুর যে অবস্থা তাতে ডক্টর বলল অপারেশন করতে হবে। তার জন্য অনেক টাকার প্রয়োজন। টাকা দিতে আমার আপত্তি নেই, তবে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। আপনি যা বলবেন আমি তাই করবো আঙ্কেল, শুধু আমার আম্মুকে বাঁচানোর জন্য ব্যবস্থা করুন। ভালো করে ভেবে চিনতে বলছো তো? পরে যদি তুমি আর কাজ না করো তাহলে আমি কি করতে পারি সেই সম্পর্কে তোমার ধারণা নেই। আমি আমার আম্মুকে বাঁচাতে সব করতে পারবো আঙ্কেল। তুমি ধ্রুবকে তো চেনোই, তৃষার বয়ফ্রেন্ড যে। চিনি আঙ্কেল, খুব ভালো ধ্রুব ভাই। তোমার থেকে আমি ধ্রুবর বায়োগ্রাফি জানতে চাইনি। আমি কি বলছি সেটা শোনো। জি আঙ্কেল বলুন। তুমি ধ্রুবকে একটা হোটেলে ডাকবে, আর এরপর জুসের সাথে ঘুমের ঔষধ খাইয়ে বেডে শুয়ে দিয়ে ওর সব জামা কাপড় খুলে নিচে বসে কান্না করবে। আর নিজের শরীরের এমন অবস্থা করবে যেন যে কেউ দেখে মনে করে ধ্রুব তোমাকে ধর্ষণ করেছে। আর ধ্রুব যখন হোটেলের নিচে চলে আসবে তখন তৃষাকে একটা টেক্সট করবে, বলবে ধ্রুব তোমাকে ধর্ষণের চেষ্টা করেছে। এরপর তৃষা ওইখানে আসলে তুমি কান্না করতে করতে তৃষাকে বলবে ধ্রুব তোমাকে ধর্ষণ করেছে। বাকিটা এসে আমি দেখে নেব। কামরুল খানের কথা শুনে হিয়া কয়েক কদম পিছনে চলে যায় আর বলে, আপনি এসব কি বলছেন আঙ্কেল? এটা আমি পারবো না। নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে আমি এমন কাজ কখনো করতে পারবো না। আর ধ্রুব ভাই আমাকে নিজের ছোট বোন মনে করে, আমি এটা করতে পারবো না। ঠিক আছে, তাহলে নিজের চোখের সামনে তোমার মায়ের মৃত্যু দেখো। অন্য কোথার থেকে ম্যানেজ করলেও আমি দেখব কোন ডক্টর তোমার আম্মুর অপারেশন করতে পারে। পারবে তো নিজের মায়ের লাশ দেখতে? ভেবে দেখো কি করবে। 5 মিনিট সময় দিলাম তোমাকে। হিয়া কান্না করতে করতে বেডে বসে মাথায় হাত দিয়ে মনে মনে বলে, কি করব আমি? একদিকে আমার আম্মু, অন্যদিকে আমার বেস্ট ফ্রেন্ড। না, আমার আম্মু ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। আমি আম্মুকে মরতে দিতে পারবো না। যতই কষ্ট হোক আমাকে এই জঘন্য খেলাটা খেলতেই হবে। হিয়া চোখের পানি মুছে কামরুল খানের সামনে গিয়ে বলে, আমি আপনার প্রস্তাবে রাজি, তবে আগে আমার আম্মুর অপারেশনের ব্যবস্থা করে দিতে হবে। আমি ডক্টরের সাথে কথা বলেছি, সে জানিয়েছে 2 দিন পর অপারেশন করবে। তুমি আজই আমার কাজটা করে দাও, বাকিটা আমি দেখে নিচ্ছি। আমার সামনে আগে আপনি ডক্টরকে বলবেন, তারপর আমি আপনার কাজ করব। ঠিক আছে, চলো আমার সাথে। বলেই কামরুল খান হিয়াকে নিয়ে ডক্টরের চেম্বারে গিয়ে সব ঠিক করে চলে যায়। হিয়া মোবাইল বের করে ধ্রুবকে কল করে, কিন্তু ধ্রুব কল রিসিভ করে না। ধ্রুব বাসা থেকে বের হয়েই মনে হলো হিয়া তো তাকে কল করেছিল, তাই সে কল ব্যাক করে। হিয়া কল রিসিভ করতে ধ্রুব বলে, হিয়া এতবার কল করেছিলে, ইম্পর্টেন্ট কিছু নাকি? আপনি কোথায় ভাইয়া? এখন একটু দেখা করতে পারবেন? কোথায় আছো তুমি? বলো, আমি আসছি। এরপর হিয়া ধ্রুবকে হোটেলের ঠিকানা বলে। ধ্রুব একটু পর হোটেলের সামনে সে গাড়ি থামাতেই হিয়া কামরুল খানের কথা মতো তিশাকে টেক্সট করে দেয়। টেক্সট দেখে তিশা তার বাসা থেকে তাড়াতাড়ি বের হয়ে গাড়ি নিয়ে রওনা দেয়। এইদিকে ধ্রুব হোটেলের ভেতরে ঢুকে হিয়াকে দেখে বলে, এখানে কেন ডেকেছো আর কি হয়েছে? ভিতর আসুন ভাই, আপনার সাথে একটু কথা আছে। ধ্রুব ভেতরে গিয়ে বিছানায় বসতে হিয়া একটা জুসের গ্লাস হাতে দিয়ে খেতে বলে। ধ্রুব জুস খেয়ে বলে, এবার বলো কি হয়েছে, এত জোরে ডাকলে? বলে ধ্রুব খেয়াল করে তার মাথা ঘুরছে, খুবই চোখ বন্ধ হয়ে আসছে।
চোখ ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছে। ধ্রুব বলে, তুমি আমাকে কি খাইয়েছো হিয়া? আমার এমন কেন? আর কিছু বলতে পারে না ধ্রুব, বিছানায় শুয়ে পড়ে। এরপর হিয়া ধ্রুবর শরীর থেকে কাপড় খুলে একটা চাদর গায়ে দিয়ে নিজের জামা কাপড় নিজেই ছিঁড়ে কামরুল খানকে কল করে আসতে বলে। এক কোণে বসে কান্না করছে। একটু পর তিশা সে দরজা নক করছে, কিন্তু কেউ দরজা খুলছে না। তিশা দুজন লোককে ডেকে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে ধ্রুব বিছানায় নগ্ন অবস্থা শুয়ে আছে। গায়ে একটা চাদর আর পরনে শর্ট প্যান্ট ছাড়া কিছুই নেই। আর হিয়া এক কোণে গুটি গুটি মেরে বসে কান্না করছে। আর তখনই কামরুল খান সেখানে আসে। আর বাকি গল্প তো আপনারাই জানেন। বর্তমান হিয়ার কথা শুনে তিশা শব্দ করে কান্না করছে। হিয়া গিয়ে তিশার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আমাকে তুই মাফ করে দে তিশা। এছাড়া আমার আর কোনো রাস্তা ছিল না। তুই দেখ, আমার পাপের শাস্তি আল্লাহ আমাকে ঠিকই দিয়েছে। আমার আম্মুকে আমার থেকে কেড়ে নিয়েছে। ছেড়ে দে আমাকে। তোর এই পাপি হাতে আমাকে তুই ছুবি না। কেন করলি তুই আমার সাথে এমন? আরে তোকে নিজের বোন ভাবতাম, আর সেই তুই আমার সাথে এমন নোংরা একটা খেলা খেললি। তোর টাকার প্রয়োজন ছিল আমাকে বলতি, আমি দিতাম তোকে টাকা। যে মানুষটা তোকে নিজের আপন ছোট বোন মনে করে, তাকেই তুই নিজের স্বার্থের জন্য নিজের ধর্ষণকারী বানিয়ে দিলি। তোর বিবেকে একটুও বাঁধলো না। আর আমি অন্ধের মতো তোদের বিশ্বাস করেছি। ধ্রুব আমার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলেছে আমি কিছু করিনি। আমি আমার ভালোবাসার মানুষটাকে বিশ্বাস করিনি, তোকে বিশ্বাস করেছি। আমার ভুল হয়ে গেছে, আমাকে তুই মাফ করে দে তিশা, প্লিজ। এটাকে তুই ভুল বলছিস? যদি ভুল করতি তাহলে আমি তোকে মাফ করে দিতাম। তুই এমন একটা নোংরা কাজ করেছিস যার কোনো ক্ষমা হয় না। আর আমি কি করে পারলাম? নিজের ভালোবাসাকে অবিশ্বাস করলাম। আমি ধ্রুবকে কত অপমান করেছি। কাল আজ সকালে ভার্সিটিতে মার খাওয়ালাম। যে ছেলেটা কখনো আমাদিকে বাজে চোখে তাকায়নি, আমি তাকে অবিশ্বাস করলাম। আমার এই ভুল আমি কি করে শুধরাবো? ধ্রুব কি আমাকে মাফ করবে? নিজের বাবা তার মেয়ের সাথে এতটা জঘন্য কাজ করতে পারে? আমি জানতাম না। আমি আসছি কামরুল খান, আপনার কাছেই আসছি। হিয়া তিশার হাত ধরলে তিশা এক ছটকা হিয়ার হাত ছাড়িয়ে গালে থাপ্পড় দিয়ে বলে, তোকে বলেছি না তোর এই নোংরা হাতে আমাকে ছুবি না। বলেই কান্না করতে করতে হোস্টেল থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে চলে আসে বাসায়। বাসায় এসে দেখে কামরুল চৌধুরী বসে বসে মোবাইলে কারোর সাথে কিছু কথা বলছে। কামরুল খান মেয়ের দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়। তিশার চোখ থেকে আগুন ঝরছে। কামরুল খান কাপা কাপা কণ্ঠে বলে, কিরে মা, তোকে এমন লাগছে কেন? কি হয়েছে তোর? ডিআইজি কামরুল খান, আপনার গলা কাঁপছে কেন? নিজের পাপগুলো বুঝি গলা থেকে আওয়াজ বের হতে দিচ্ছে না? কামরুল খান মেয়ের মুখে নিজের নাম শুনে তার ভয় যেন আরো বেড়ে যায়। তবে কি সত্যি জেনে গেছে? এসবই ভাবছে কামরুল খান। তিশা আবার বলে, কি করে পারলেন আপনি বাবা হয়ে নিজের মেয়ের সাথে এতটা জঘন্য একটা কাজ করতে? আপনি আমার বাবা ভাবতেও ঘৃণা হচ্ছে আমার। কি বলছিস তুই মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে তোর? আর কিসের কথা বলছিস? বাহ, এখনো কি নিখুঁত অভিনয় করে যাচ্ছেন আপনি? নিজের পাপগুলোকে আর কতদিন মিথ্যে দিয়ে ঢেকে রাখবেন? সব সত্যি আমি জেনে গেছি। আপনি যাকে আপনার দাবার গুটি বানিয়েছেন সেই আমাকে সব সত্যি বলে দিয়েছে। আপনি ধ্রুবকে ফাঁসিয়েছেন। কেন করলেন এমন? জবাব আছে আপনার কাছে? নিজের মেয়ের জীবনটা এভাবে আপনি বাবা হয়ে নষ্ট করতে পারলেন? হ্যাঁ হ্যাঁ, আমি করেছি। আর যা করেছি ঠিকই করেছি। ওই ধ্রুবর জন্য সকল অফিসারের সামনে আমাকে অপমানিত হতে হয়েছে। 2 দিনের ছোকরা আমাকে আইন শেখাতে আসে। ওর জন্য বড় স্যারের সামনে আমার মাথা নিচু হয়ে গেছে। আর শুধু এই নয়, আমি ধ্রুবকে সারা জীবনের জন্য এই পৃথিবী থেকে বিদায় করে দেব। চেষ্টা করে দেখুন মিস্টার কামরুল খান, আপনি আমার ধ্রুবর কোনো ক্ষতি করতে পারবেন না। বলেই কান্না করতে করতে বাসা থেকে বের হয়ে যায়। এদিকে ধ্রুব শুভকে নিয়ে একটা পার্কে বসে আছে। তখনই কিছু লোক এসে ধ্রুবর আশেপাশে ঘিরে দাঁড়ায়। ধ্রুব শুভকে বলে, তুই এখান থেকে চলে যা। কিন্তু ধ্রুব, এই লোকগুলো? আমি দেখছি, তুই যা।
শুভ প্রথমে রাজি না হলে ধ্রুব জোর করে যেতে বাধ্য করে। ধ্রুব বসা থেকে উঠে দাঁড়ায়। দুইটা লোক হাতে হকি স্টিক নিয়ে মারতে এসে ধ্রুবকে পেছন থেকে রিভলভার বের করে পায়ে গুলি করে দেয়। আবার রিভলভার কোমরে গুঁজে একজনের হাত থেকে হকি স্টিক নিয়ে দুজনকে ইচ্ছেমতো পিটায়। বাকি লোকগুলোর দিকে তাকিয়ে বলে, এবার তাকিয়ে আছিস কেন? টেস্ট ম্যাচ খেলতে এসেছিস? এত সময় নেই, টি-20 খেলবো, আয় সব একসাথে। সবাই একসাথে ধ্রুবকে মারতে এলে এক এক করে সবাইকে মেরে মাটিতে শুয়ে দেয়। আশেপাশে তাকেই একটা গাছের ডাল ভেঙে এনে ছুরি দিয়ে এক পাশে তীরের মতো করে কাটে। সবার হাতে পায়ে ইচ্ছে মতো আঘাত করতে থাকে। হঠাৎ ওদের মধ্যে একজনের মোবাইল বেজে ওঠে। ধ্রুব মোবাইল হাতে নিয়ে দেখে লেখা ডিএজি সাহেব। কল রিসিভ করতে কামরুল খান বলে, কিরে, মেরে ফেলেছিস তো ওই কুত্তার বাচ্চাকে? ধ্রুবকে মারা শুধু কল্পনা করা যায়, কিন্তু মারা যায় না। কামরুল খান, সব কটাকে হসপিটালে পাঠিয়ে দিচ্ছি, গিয়ে বিল দিয়ে আসিস। আরেকটা কথা, এরপর যখন তোর সাথে আমার দেখা হবে ঠিক তখনই এই পৃথিবীর আলো বাতাস তোর জন্য বন্ধ হয়ে যাবে। আমার হাতে তোর মৃত্যু লেখা আছে। তার আগে আমি তোকে সবার চোখে উলঙ্গ করার ব্যবস্থা করছি। কাল সকাল 10টায় টিভিতে চোখ রাখিস নিজের রাসলীলা দেখার জন্য। বলি মোবাইলটা ছুঁড়ে মারে। এরপর ধ্রুব সেখান থেকে চলে যায়। কামরুল খান সোফায় বসে ভয় ভয় বলে, না, এটা হতে পারে না। নিজের করা প্ল্যান এভাবে নিজের বিপক্ষে চলে গেলে আজ আমি শুধু নিজের মেয়ের চোখে অপরাধী, কাল সবার চোখে অপরাধী হয়ে যাব। আমাকে কিছু করতে হবে, যেভাবেই হোক ধ্রুবকে আটকাতে হবে। বলি বাসা থেকে বের হয়ে যায়। এদিকে তিশা ধ্রুবর বাসায় এসে ধ্রুবকে ডাকছে। এটা দেখে অব্র চৌধুরী এসে তিশাকে বলে, আরে তিশামা, তুমি এখানে? আর ধ্রুবকে কেন খুঁজছো? আঙ্কেল, ধ্রুব কোথায়? একটা লম্পট ছেলের খোঁজ রাখার কোনো প্রয়োজন মনে করি না। আর তুমি সব সত্যি জেনেও কেন এই লম্পটটাকে খুঁজছো? আপনারা ধ্রুবকে ভুল বুঝছেন। আমিও আপনাদের মতো ভুল বুঝেছিলাম, কিন্তু আজ আমি সব সত্যিটা জেনে গেছি। কোন সত্যি কথা বলছো মা তুমি? এরপর তিশা সব বলে ধ্রুবর আব্বু আম্মুকে। সব শুনে অব্র চৌধুরী বসে পড়ে। সুব্রতা চৌধুরী কান্না করতে করতে তিশার কাছে এসে বলে, এসব তুমি কি বলছো মা? আমার ধ্রুব নির্দোষ, আর এই সব কিছু আমার ধ্রুবকে ফাঁসানোর জন্য করেছে। আন্টি, সব মিথ্যে। বলুন না ধ্রুব কোথায়? সুব্রতা চৌধুরী কিছু বলতে যাবে তখনই ধ্রুব বাসার ভিতরে এসে দেখে তিশা কান্না করছে আর তাকে খুঁজছে। ধ্রুবকে দেখে তিশা কান্না করতে করতে গিয়ে ধ্রুবকে জড়িয়ে ধরে বলে, আই এম সরি ধ্রুব, আমি সত্যিটা না জেনে তোমাকে ভুল বুঝেছিলাম, আমাকে মাফ করে দাও। ধ্রুব তিশাকে নিজে থেকে ছাড়িয়ে হাসতে হাসতে বলে, মাপ? কিসের জন্য মাপ চাচ্ছেন আপনি মিস তিশা খান? ধ্রুব, আমি জানি আমি তোমার সাথে অনেক রুড বিহেভ করেছি, অনেক নোংরা ভাষায় কথাও বলেছি, লোকজন ডেকে তোমার গায়ে হাত তুলিয়েছি, কিন্তু কি করব আমি বলো? চোখের সামনে যা দেখেছি তাই বিশ্বাস করেছি। খুব ভালো করেছেন মিস তিশা খান, এখন এখান থেকে চলে যান। আমার মনের মাঝে যে ফুল গাছটা ছিল সেটা মরে গেছে, আর ফুলের পাপড়িগুলো ঝড়ে পড়ে গেছে, সেখানে নতুন করে আর কিচ্ছুই হবে না। ধ্রুব প্লিজ, আমাকে একটা বার মাফ করে আবার আপন করে নাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর কখনো এমন হবে না। প্লিজ আমাকে মাফ করে দাও। এই বাংলা ভাষা বুঝিস না? বের হয়ে যায় এখান থেকে। তোর মতো মেয়েকে ভালোবাসার আগে আমি নিজেকেই শেষ করে দেব। প্লিজ ধ্রুব, এমন করে বলো না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তোমাকে কষ্ট দিয়ে আমি কতটা কষ্টে ছিলাম সেটা শুধু আমি জানি। ড্রামা না করে এখান থেকে বের হয়ে যা, আর কোনোদিন আমার চোখের সামনে এই মুখটা নিয়ে আসবি না। তোকে দেখলে এখন আমার ঘৃণা হয়। আই জাস্ট হেট ইউ। তিশা কান্না করতে করতে বসে পড়ে। ধ্রুব চলে যেতে নিলে অব্র চৌধুরী ধ্রুবর সামনে এসে ধ্রুবর পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আমাকে তুই মাফ করে দে বাবা। আমি তোকে চিনতে ভুল করেছি। আমি সত্যিটা না জেনে তোর সাথে পশুর মতন আচরণ করেছি, তোকে মেরে রক্তাক্ত করেছি। আমাকে তুই মাফ করে দে বাবা। আমার কারো ওপর কোনো অভিযোগ নেই, আমি আমার মতো থাকতে চাই। আপনাদের কাউকে আমার প্রয়োজন নেই। আমার পা ছাড়ুন। এমন করে আমাকে শাস্তি দিস না বাবা, আমার ভুল হয়ে গেছে। আমি নিজের ছেলেকে চিনতে পারিনি। আর চিনতে হবে না, আমাকে ছাড়ুন। আমার হাতে সময় কম, কাজ বেশি। বলে ধ্রুব তার আব্বুকে ছাড়িয়ে সোজা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে ফেলে। সবাই কান্না করছে তাদের ভুলগুলো বুঝতে পেরে।
তৃষা সুব্রতা চৌধুরীকে জড়িয়ে ধরে কান্না করছে। পরের দিন সকালে ধ্রুব বাসা থেকে বের হতে গেলে তৃষা দুবোর সামনে এসে দাঁড়ায়। ধ্রুব পাশ কাটিয়ে চলে যেতে নিলে তৃষা দুবোর পা জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ধ্রুব তৃষাকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিয়ে বলে, এই নষ্টামি, তোর লজ্জা করে না? এত যদি শরীরে জ্বালা থাকে তাহলে কোনো পতিতালয়ে যা, টাকাও পাবি আর নিজের জ্বালাও মেটাতে পারবি। তোকে বলেছিলাম না তোর ওই মুখটা নিয়ে আমার সামনে না আসতে? ধ্রুবর কথা শুনে তৃষা যেন পাথর হয়ে গেছে। ধ্রুব তাকে এত বড় একটা কথা বলতে পারলো? সে না হয় ভুল করেছে, তাই বলে ধ্রুব তাকে পতিতাদের সাথে তুলনা করলো? এই সব ভেবেই পাথর হয়ে বসে আছে, শুধু চোখে পানি ফেলছে। অব্র চৌধুরী আর সুব্রতা চৌধুরীও হতবাক ধ্রুবর কথা শুনে। যে ছেলে কখনো কারোর সাথে বাজে ভাষায় কথা বলেনি, আর সেই ছেলে এত বড় একটা কথা বলতে পারলো। তাদের দেয়া আঘাতের জন্যই হয়তো ধ্রুব আজ এতটা অমানুষ হয়ে গেছে। ধ্রুব আর কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায়। শুভকে নিয়ে চলে আসে কামরুল খানের বাসায়। বাসার সামনে দাঁড়িয়ে ধ্রুব বলে, এই মোবাইলটা নিয়ে যা, এখানে ডিএজির সকল অপকর্মের প্রমাণ আছে, সকল চ্যানেলে এটা টেলিকাস্ট করার ব্যবস্থা কর। আমি এখন ডিএজির খেলাটা শেষ করে আসি। ঠিক আছে, তুই নিজের খেয়াল রাখিস। ডিআইজি কিন্তু খুব ডেঞ্জারাস লোক, তোর ক্ষতি করতে পারে। যার জীবনের প্রদীপ নিভে যাবে কিছুদিন পর, তার আর কি ক্ষতি করবে ডিআইজি? তুই চিন্তা করিস না, আমি ডিআইজিকে না মেনে মরবো না। ধ্রুব শুভকে বিদায় দিয়ে বাসার ভিতরে যেতেই চারপাশ থেকে কতগুলো লোকজন এসে ধ্রুবকে মারতে শুরু করে। মারতে মারতে ধ্রুবকে রক্তাক্ত করে ফেলেছে, মুখ থেকে রক্ত পড়ছে। ডিএজি কামরুল খান ধ্রুবর কাছে এসে বলে, আমাকে মারার জন্য এসেছিলিস কিন্তু তুই এটা ভুলে গেলি কি করে? আমি ডিআইজি কামরুল খান, আমাকে এত সহজে তুই মারতে পারবি? ধ্রুব শোয়া থেকে উঠে ঘাড় বাঁকিয়ে মুখ থেকে রক্ত মুছে হাসতে হাসতে বলে, তুই কি ভেবেছিলি আমি জানি না এখানে আমার জন্য মৃত্যু অপেক্ষা করছে? তাও জানি আমি এসেছি এখানে কেন জানিস? আমি তোকে আমার সাথে করে ওপরে নিয়ে যাব। তার আগে নিজের অপকর্মগুলো একবার দেখে যা। টিভিটা অন কর গিয়ে। বলেই গিয়ে সোফায় পায়ের উপর পা রেখে বসে। কামরুল খান গিয়ে টিভি অন করতেই দেখে সে যে হিয়াকে ব্ল্যাকমেল করেছে ধ্রুবকে ফাঁসানোর জন্য, সে ভিডিও সকল টিভি চ্যানেলে চলছে। কামরুল খান ভয়ে ঘামছে আর একটু পরপর শুকনো ঢোক গিলছে আর ধ্রুবর দিকে তাকাচ্ছে। ধ্রুব হাসতে হাসতে বলে, কে ডিএজি? প্যান নষ্ট হয়ে গেছে। এই ভিডিও আমার কাছে আরো অনেক আগে এসেছে। আমি চাইলে তোকে আরো আগেই সবার সামনে উলঙ্গ করতে পারতাম, কিন্তু আমি চাইছিলাম হিয়া নিজের মুখে সত্যিটা তোর মেয়েকে বলুক, আর সেটাই হয়েছে। আর তোরা ভালো করে শোন, তোদের 1 মিনিট সময় দিলাম, যদি মরতে না চাস তাহলে পালিয়ে যা, কারণ 1 মিনিট পর আর কেউ চাইলেও পালাতে পারবি না। এবার তোরা ঠিক কর, মরবি না পালাবি? ধ্রুবর কথা শুনে সবাই একসাথে ধ্রুবকে মারতে গেলে ধ্রুব পাশে থাকে একটা কাচের বোতল ভেঙে এক এক করে সবার ঘাড়ে পেটে ঢুকিয়ে দেয়। সবাই ছটফট করতে করতে মারা যায়। কামরুল খান ভয়ে পালাতে গেলে ধ্রুব দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। কামরুল খান বলে, ধ্রুব, আমাকে মেরো না, আমি আমার ভুলের জন্য তোমার কাছে মাফ চাইছি, আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এমন ভুল করব না। সেই সুযোগটা আমি তোকে দিব না ডিআইজি। তোর জন্য আমি সবার চোখে আজ ধর্ষক। তোর জন্য আমার চাকরি চলে গেছে। যে আব্বু আম্মু আমাকে নিয়ে গর্ব করতো সবার কাছে, তাদের মাথা নত হয়েছে তোর জন্য। তোর জন্য আমার আব্বু আমাকে পশুর মতো মেরেছে। তোর জন্য আমার মায়ের মতো ভাবে আমাকে ভয় পেয়ে তার বাবার বাসায় চলে গেছে। তোর জন্য যাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম সে আমাকে ভুল বুঝেছে। আমার জীবনটা তুই নষ্ট করে দিয়েছিস। আজ তোকে এতটা যন্ত্রণা দিয়ে মারবো, তোর লাস্ট পোস্টমর্টম করার জন্য সময়ের ডক্টরও ভয় আটকে উঠবে। বলেই কামরুল খানের বুকে লাথি মারে। কামরুল খান গিয়ে দেয়ালের সাথে ধাক্কা খেয়ে ফ্লোরে পড়ে যায়। যুবক কামরুল খানের সামনে বসে হাতে থাকা ভাঙা কাচের বোতলের টুকরো দিয়ে কামরুল খানের ডান হাত আর ডান পায়ে ইচ্ছে মতো আঘাত করতে থাকে। কামরুল খান যন্ত্রণায় চিৎকার করছে। ধ্রুব একটু নিচু হয়ে বলে, কান্না করছিস? কর, আর জোরে জোরে কান্না কর। বলেই গালের মধ্যে এক টান মারে কাচের টুকরো দিয়ে। মুহূর্তেই গাল ছিঁড়ে 2 ভাগ হয়ে যায়। এরপর গলাতে পা রেখে জিভ টেনে বের করে 2 খণ্ড করে ফেলে। যন্ত্রণায় ছটফট করছে কামরুল খান। এরপর ধ্রুব কামরুল খানের বাম হাত ধরে সব কয়টা আঙ্গুল কেটে দেয়। কাচের টুকরো দিয়ে ইচ্ছে মতো মুখে আঘাত করতে থাকে। সবশেষে ঘাড় থেকে শুরু করে শরীরের সব জায়গা কাচের টুকরো ঢুকিয়ে দেয়। কামরুল খান ছটফট করতে করতে সাথে সাথেই মারা যায়।
তিশা তার বাসায় এসে দেখে ধ্রুব তার আব্বুকে নির্মমভাবে মেরে ফেলেছে। এরপর ধ্রুব উঠে তিশার কাছে আসতে গেলে সেন্সলেস হয়ে পড়ে যায়। শুভ সাথে করে পুলিশ নিয়ে এসে দেখে ধ্রুব সহ সবাই রক্তাক্ত হয়ে পড়ে আছে। ধ্রুবকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে আসে। ডক্টর ধ্রুবকে দেখে বলে, আরে উনি তো কিছুদিন আগে আমার কাছে এসেছিল। কেন ডাক্তার, কি হয়েছে ওর? কিছুদিন আগে কারা যেন ওনাকে মেরেছিল, মাথায় আঘাত পেয়েছিল খুব। তখন আমি ওনার একটা এক্সরে করি মাথার, আর এক্সরে করে জানতে পারি ওনার মাথায় একটা টিউমার রয়েছে, যে টিউমারটা উনি অনেক বছর আগে থেকে নিজের শরীরে নিয়েছিলেন। আর এমন একটা সময় ধরা পড়ে টিউমারটা যে আমাদের হাতে আর কিছুই করার ছিল না। ডক্টরের কথা শুনে তিশা চিৎকার করে কান্না করে দেয়। তিশার আর বুঝতে বাকি নেই ধ্রুব কেন তার সাথে তখন এত বাজে বিহেভ করেছিল। তিশা ডক্টরকে বলে, টিউমারটা এমন সময় ধরা পড়েছে, এখন ওনার অপারেশন করেও কোনো লাভ হবে না। ওনার বাঁচার সম্ভাবনা 0%। হয়তো আর কিছুদিনের মুহূর্তেই ওনার বাঁচার সম্ভাবনা 0%। উনি হয়তো আর কিছু মুহূর্তের মেহমান। তিশা ধ্রুবকে জড়িয়ে ধরে কান্না করছে। শুভ ধ্রুবর আম্মু আব্বুকে কল করে সব জানায়। তারা ধ্রুবর এই খবর শুনে তাড়াতাড়ি হসপিটালে চলে আসে। ডক্টর এর মধ্যে ধ্রুব শরীরের রক্ত পরিষ্কার করে মাথায় ব্যান্ডেজ করে দিয়েছে। একটু আগেই সেন্সে ফিরেছে ধ্রুবর। চোখ খুলে দেখে সবাই তার কেবিনে দাঁড়িয়ে কান্না করছে। হিয়া দৌড়ে এসে ধ্রুব পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আমাকে ক্ষমা করে দিন ভাইয়া। আমার জীবন বাঁচাতে গিয়ে আমি আপনার সাথে এত বড় একটা নোংরা খেলা খেলতে বাধ্য হয়েছি। আপনি আমাকে নিজের বোনের মর্যাদা দিয়েছেন, আর আমি আপনার জীবনটা বিষাক্ত করে দিয়েছি। এ পাগলি বোন, কাঁদছিস কেন? আমি তোর উপর রেগে নেই। তোর জায়গায় আমি থাকলে হয়তো এটাই করতাম। আমি তো চলে যাব। তুই আজ থেকে আমার আব্বু আম্মুর মেয়ে হয়ে আমাদের বাসায় থাকবি। হিয়া ধ্রুবকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করছে। সবার চোখ থেকে অবিরাম পানি ঝরছে। অব্র চৌধুরী এসে ছেলেকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আমি এমনই এক নিষ্ঠুর বাবা যে ছেলেকে এমন একটা সময় তার পাশে না থাকলে তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলাম। তোকে কত আঘাত করেছি, আর তুই একবারও সত্যি বললি না। তুই যদি আমাকে সত্যিটা বলতিস আমি এমন করতাম না বাবা। আমাকে তুই মাফ করে দে। আমাকে অপরাধী করো না আব্বু। তোমার জায়গায় তুমি ঠিক ছিলে। তোমার প্রতি আমার কোনো রাগ অভিমান নেই। তুমি আমার মাথার উপর বট গাছের মতো ছায়া দিয়েছো সারা জীবন। তোমার দেওয়া আঘাতগুলো আমি ভালোবাসে ভেবেই নিয়েছি। সুব্রতা চৌধুরী এসে ছেলেকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করছে। কিছু বলতে পারছে না। ধ্রুব তার আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমার উপরওয়ালার কাছে একটাই চাওয়া, যদি আবার কখনো জন্ম নিয়ে এই পৃথিবীতে আসি তবে যেন তোমার গর্বেই আমাকে পাঠায়। আমি তোমাকেই আমার মা হিসেবে চাই। ছেলেকে ছেড়ে দিয়ে কান্না করতে করতে বাইরে চলে যায়। ধ্রুব শুভকে কাছে রেখে বলে, তুই কান্না করছিস কেন? তুই যদি কান্না করিস তাহলে সবাইকে সামলাবে কে? উপরওয়ালা কেন তোর সাথে এমন করলো ধ্রুব? এখন তো তোর জীবনের সুন্দর দিনগুলো এলো না। আমাকে তুই মাফ করে দিস। আমি বন্ধু হয়ে তোর জন্য কিছু করতে পারলাম না। আমার বিপদের দিনে তুই তো একমাত্র আমার পাশে ছিলি। পরকালে আবার আমার বন্ধু হয়ে আমার কাছে আসিস। দুই বন্ধু একে অপরকে জড়িয়ে ধরে কান্না করছে। সবশেষে তিশা ধ্রুবর কাছে আসে। ধ্রুবর বুকে ঝাঁপিয়ে পড়ে চিৎকার করে কান্না করছে। ধ্রুব কাপা কাপা হাতে তিশার মাথায় হাত রেখে বলে, কেঁদো না তিশা। বিদায়ের সময় তোমার চোখে পানি দিয়ে আমাকে বিদায় দিও না। তোমার চোখের পানি যে আমি সহ্য করতে পারি না। আমি তো কখনো কারোর ক্ষতি করিনি, তাহলে কেন আল্লাহ আমার সাথে এমন করছে? কেন তোমাকে আমার জীবন থেকে কেড়ে নিচ্ছে? তোমাকে ছাড়া আমি বাঁচবো কি করে? আমার জীবনের এই গল্প এই পর্যন্ত হয়তো ছিল। আমাদের ভালোবাসার ইতি টানার সময় চলে এসেছে। তুমি একটা ভালো ছেলে দেখে বিয়ে করে সংসার করো। আমি তোমাকে ছাড়া আর কারোর হতে পারবো না ধ্রুব। একসাথে বাঁচতে পারবো না তো কি হয়েছে, মরতে তো পারবো। আমিও তোমার সাথেই চলে যাব। পাগলামি করো না। এ জন্মে তোমাকে নাই বা পেলাম, পর জন্মে আমি তোমাকে পাবো। এখন চোখের পানি মুছে আমাকে হাসি মুখে বিদায় দাও। আমার ঘুম পাচ্ছে। তিশা ধ্রুবর দুই গালে হাত রেখে চার ঠোঁট এক করে দেয়। দুজনের চোখ থেকে বৃষ্টির ধারার মতো পানি পড়ছে। একটু পর তিশা খেয়াল করে ধ্রুব তাকে ছেড়ে দিয়েছে। সবাই এটা দেখে চিৎকার করে কান্না করছে। তিশা ধ্রুবকে শুয়ে দিয়ে ধ্রুবর কপালে ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে বলে, ধ্রুব, যেখানে তুমি নেই
সেখানে আমি একা বেঁচে কি করব? আমিও আসছি তোমার কাছে। বলি একটা ছুরি দিয়ে নিজের পেটে ঢুকিয়ে দেয়। মুহূর্তেই ধ্রুবর বুকে ঢলে পড়ে তিশা। সবাই চিৎকার করে কান্না করছে। ধ্রুবর আর তিশার লাশ জড়িয়ে ধরে। ভালোবাসা বুঝি এমনই হয়, একজন ছেড়ে চলে গেলে অন্যজনের বাঁচার ইচ্ছাটাই হারিয়ে ফেলে। ভালোবাসা হোক ধ্রুব আর তিশার মতো। টাইম পাস করার জন্য কাউকে ভালোবাসবেন না। মনে রাখবেন, আপনার জন্য যেটা টাইম পাস, অন্যর জন্য সেটা মৃত্যুর কারণও হতে পারে। ভালো থাকুক, ভালো রাখুক, ভালোবাসা অবিরাম। ধন্যবাদ সবাইকে এতটা সময় আমাদের সাথে থাকার জন্য।